মানে তারপরেও হচ্ছে যে জ্যাম, একটু জ্যামের পড়েছিলাম, যে টাইম অনুযায়ী হয়তো 5-10 চলে আসার কথা ছিল, কিন্তু অন্যের বাইক তো ওরা হচ্ছে যে ওদের মতো করে চালায় আসছে। যাই হোক, আমরা ওটাতে না যাই। সো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মূলত আলোচনা করব, বেশ কয়েকটা ইস্যুস নিয়ে আলোচনা করব। ইভেন আমাদের নতুন ব্যাচও আছে, কিন্তু সবার একটা, আমার কাছে একটা জিনিস, আমাদের কাছে একটা জিনিস জানতে চাওয়ার ছিল, যে এই যে নতুন যে সার্কুলারটা দিল, এই নতুন সার্কুলারে আসলে আহ, আপনাদের অনেকেরই হচ্ছে যে বক্তব্য ছিল হচ্ছে যে কিভাবে আমরা আসলে এই যে যেটা করব, যে কিভাবে হচ্ছে যে আমরা মানে আমাদের ইটা কেমন হবে, কি বলা চলে, সিকোয়েন্সিংটা, রাইট? সিকোয়েন্সিংটা নিয়ে অনেকেই আমাদের কাছে অনেক কোশ্চেন করেছে। তো সেটা নিয়েই আসলে আমরা একটু আপনাদের সাথে কথা বলবো আর কি। জিনিসটা নিয়ে অনেকেই অনেকভাবে আমাদের কাছে জানতে চেয়েছেন। সো ডিফারেন্ট পার্সন হ্যাজ ডিফারেন্ট প্রায়োরিটি। আচ্ছা, আমরা 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 সবকিছু নিয়ে বলবো। আহ, তো সেই জিনিসগুলো নিয়ে অনেকে অনেক ধরনের আহ, আর কি, আহ, আমি উদ্ভট উদ্ভট কিছু ইয়েছে যে স্যার কম প্রেশার নিয়ে কোন জায়গা চাকরি করতে, মানে চাকরি করা যায় এরকম। ভাই, চাকরি পান নাই অনেকেই। ব্যাপার হচ্ছে তার আগে খুঁজতেছেন, খুঁজতেছে হচ্ছে কম প্রেশারের চাকরি। এখন মানে জিনিসটা আর কি আপনাদের কাছে লজিক্যাল মনে হলে, ভাই চাকরি করতে আসলে কম প্রেশার থেকে লাভ নেই। কারণ এটা সব জায়গায় প্রেশার, চাকরির প্রেশার সব জায়গায়। আপনার আসলে কোন জিনিসগুলো আসলে আপনার ক্রাইটেরিয়া আনা উচিত, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করবো, এবং সেই হিসাবে আমি একটা চয়েস লিস্ট আপনাদের কাছে দিব। শুনছি আব্বু, আমার একটু ইটা দিয়ে যেও, আমার মোবাইলের চার্জারটা একটু দিয়ে যেও। শুনছি আব্বু। তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো আপনাদের। আহ, যদি কারো কোনো কিছু আর কি জানতে চাওয়ার থাকে, সেই জিনিসগুলো আপনারা আমার কাছে শেয়ার করতে পারেন। যে আহ, যে আমি আসলে এই ধরনের জিনিসগুলো, এই বিষয়গুলোতে হচ্ছে যে আমরা ফোকাস রাখতে চাই। আমি তাহলে হচ্ছে যে সেই জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে আর কি কথাবার্তা বলবো। আপনারা একটু কমেন্ট বক্সে আমাদের আপনাদের কোয়ারিজ গুলো জানান। আমি একটু কমেন্ট বক্সে যে চয়েস লিস্ট নিয়ে রিলেটেড, যেহেতু অনেকেই এই যে এখন নতুন ব্যাচ বলেন, যে যারাই আসতেছে তারাই বিভিন্ন মানে সবাই তো এটাতে অ্যাপ্লাই করবে, মোটামুটি ভাবে সবাই তো অ্যাপ্লাই করবে। তো যারা অ্যাপ্লাই করবে কেমন চয়েস লিস্ট হওয়া উচিত, সেইটা নিয়েই আসলে হচ্ছে যে আমরা আমি হচ্ছে যে আর কি আপনাদের কথা বলতে চাই। যে যে ব্যাংকগুলো আসছে, সেই ব্যাংকগুলো নিয়ে আপনাদের চয়েস লিস্ট থেকে শুরু করে এভরিথিং আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব যে আপনাদের সাথে আলোচনা করার। ঠিক আছে, আমি যদিও একটা চয়েস লিস্ট করে রাখছি ডিফারেন্ট পার্সপেক্টিভ দিয়ে। ওয়েল, হ্যাঁ আছে। ওকে, হ্যাঁ, চয়েস লিস্ট নিয়ে বলবো আমি। আচ্ছা, ওয়েল, তাহলে আমাদের কথা হচ্ছে যে আমাদের আহ, এই যে সার্কুলারটা হলো, সার্কুলারে আসলে হচ্ছে কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত এবং কোন কোন বিষয়গুলো। একটা বিষয় হচ্ছে যে অনেকেই বলতেছে আপাতত একটা চাকরিতে ঢুকি, তারপর আরো ভালো বেটার চাকরি করা যাবে, মানে আপাততের জন্য একটা চাকরিতে ঢুকি। মানে আমি কিছু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করবো আর কি, সেটা আপনাদের জন্য ভালো হবে। আমরা তো ইন্সপেকশনে যাই, বিভিন্ন ব্যাংকে ইন্সপেকশনে যাই, সে এখানে কথা হচ্ছিল একজন অফিসারের সাথে, গ্যাস অফিসারের সাথে। সে হচ্ছে যে সে কোনোভাবেই আর কি, মানে প্রেশার কম, এটা কার কাছ থেকে শুনছে জানি না, প্রেশার কম মনে করে সে হচ্ছে যে একটা চয়েস লিস্টের ক্ষেত্রে একটা ব্যাংকের নাম বলছি না, একটা ব্যাংকের চয়েস দিয়েছিল, যেটা কোনোভাবে ফার্স্ট চয়েস হওয়া উচিত ছিল না, যেখানে জনতা সোনালী রয়েছে। সে একটু রিল্যাক্স মুডে থাকার জন্য
সে এসেছিল। ব্যাপার হচ্ছে যে ওই ছেলে ওই জায়গাতে জয়েন করার পরে ওইখানে আর প্রিপারেশন নেই, মানে প্রিপারেশন নিয়ে যে একটা বেটার চাকরি আপাতত জন্য সেটা আর হয় নাই, তাকে ওখানেই পচে মরতে হয়েছে আর কি, পচে আর কি মরতে হয়নি তো, মানে পচতে হচ্ছে। যে ওই ওই যে যেখানে সে জয়েন করছে সেখানে প্রমোশন স্লো, প্রমোশন ওইভাবে হয় না। তার সে হচ্ছে যে বলতেছে স্যার আমি কেন আমার ওই ইটা দেই নাই, ওই সময় হচ্ছে কেন আমাদের সুযোগ ছিল, আমি যে কেন ওইটা ই করি নাই, বলছিল সবাই বলছিল যে এটা ভালো হবে, এটাতে প্রেসার কম। তো আপনারা অনেকে প্রেসার কম বিধায় অনেকেই আর কি এখন প্রেসার কম শুনে, মানে আপনাদের চয়েস লিস্টের ক্ষেত্রে প্রেসার কম এইটা কোনোভাবেই আপনার চয়েসের প্রায়োরিটি হওয়া উচিত না। আমার কথাটা কি বুঝতে পারছেন? কোনো কারণে আপনাকে ওখানেই থেকে আপনার ক্যারিয়ারটা ওখানে হলো জানি না, অবশ্যই আমরা ভালো জিনিস এক্সপেক্ট করবো, আমরা আরো ভালো প্রিপারেশন নিব, ভালো প্রিপারেশন নিয়ে যাব, কিন্তু আল্লাহ কপালে কি রাখছে আমি জানি না, কোনো কারণে আপনি ওখানে মুভ করতে পারলেন না, ওই জায়গায় আপনি থাকলেন, তখন কিন্তু আপনি আয় হায় করবেন। ঠিক আছে, তাহলে আপনার চয়েস লিস্টের ক্ষেত্রে কখনোই প্রেসার কম এটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত না। আমি কি ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে বিষয়টা? জি স্যার। কোনোভাবেই এই যে বিভিন্ন আমাদের মতো মোটিভেশনাল স্পিকাররা, আমি যে উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে, আমি ফেসবুকে দেখি তো উদ্ভট উদ্ভট কথাবার্তা বলে যে এখানে যান, এখানে খুব কম প্রেশার, আপনি যদি কম প্রেশার নিয়ে আরেকটা চাকরির প্রিপারেশন নিতে যান তাহলে আপনার, ভাই দিন শেষে আপনাকে বেতন দিবে, আপনার কি বসায় বসায় বেতন দিবে? নাম্বার ওয়ান ইস্যু। দুই নম্বর ইস্যু হচ্ছে কর্ম পরিবেশ। অনেকেই কর্ম পরিবেশের কথা বলে, কর্ম পরিবেশ এই ব্যাংকের কর্ম পরিবেশ ভালো, ওই ব্যাংকের কর্ম পরিবেশ ভালো, জাস্ট ইটস এ বোগাস থিং। কর্ম পরিবেশ ডিপেন্ড করে আপনি কোন ম্যানেজারের আন্ডারে কাজ করছেন তার উপরে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? আপনি একটা খুবই ভালো ব্যাংকে কাজ করলেন, খুবই স্বনামধন্য ব্যাংকে কাজ করলেন, ম্যানেজার আপনার যদি বস যদি খারুস হয় তো আপনার লাইফ হেল। আর আপনি খুব জাতা ব্যাংকে কাজ করলেন, সেখানে যদি আপনার বস ভালো হয় তাহলে আপনার লাইফ আপনার মোটামুটি মানুষ কিন্তু চাকরি ছাড়ে, মানুষ কিন্তু চাকরি যে পরিবর্তন করে, মানুষ কিন্তু চাকরি পরিবর্তন করে কি মূলত তাদের বসকে পরিবর্তন করে। মানে মানে যদি সেম ক্যাটাগরিতে হয় তাহলে মূলত তার বসকে পরিবর্তন করে, কারণ কি? কারণ হচ্ছে যে সে চাকরিটা কোনো কোম্পানি চাকরি ছাড়ে না, সে আসলে ওই এনভায়রনমেন্টটাকে ছাড়তে চায়। সো আপনার যে কর্মপরিবেশ কোনটা ভালো, কোন ব্যাংকের কর্মপরিবেশ ভালো, এটাও আপনার প্রায়োরিটিতে আসা উচিত নয়। মানে আপনাদের যদি কোনো এই যে বক্তব্যগুলো দিচ্ছি, আমি যে কথাগুলো বলতেছি, এখানে যদি আপনাদের কোনো সে থাকে যে না, আপনি হচ্ছে যে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করেন, আমরা তো আহ এরকম কি বলা চলে, এরকম বিভিন্ন জায়গায় গিয়েছি বা বিভিন্ন জায়গায় হচ্ছে যে ই করেছি, সেখানে তো হচ্ছে যে এরকম এরকম বলেন নাই, বা আপনাদের যদি কোনো কাউন্টার এগ্রিমেন্ট থাকে, ঠিক আছে, কাউন্টার আর্গুমেন্ট থাকে, আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, কেমন হওয়া উচিত চয়েস লিস্ট এই ক্ষেত্রে? আবারও বলি যে দেখি আপনারা আপনারা আপনাদের কোশ্চেন্স গুলো, আপনারা আপনাদের কোশ্চেন্স গুলো আমাদের কাছে, আমাদের ক্ষেত্রে একটু 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 দিয়ে রাখবেন, যে কোশ্চেন গুলো দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই, যে 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 কোশ্চেনই থাকুক আপনারা কোশ্চেন গুলো আমাদের সাথে শেয়ার করে রাখবেন। এক মিনিট। কি সমস্যা হচ্ছে? এক মিনিট, একটু সমস্যা হচ্ছে। কেন এরকম হচ্ছে? হ্যাঁ, শুনতে
আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। আচ্ছা, তাহলে তো আমিও তো স্পষ্ট শুনতে পাচ্ছি। তাহলে কানেকশন নিয়ে এত ঝামেলা কেন? Okay. Well, তাহলে আমরা যে কোনো আপনাদের কাছে ক্ষেত্রে আবারও বলি যে কোনো ক্ষেত্রে আপনারা চয়েস লিস্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেন, যেটা বলেন পোস্টিং এর বিষয় নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের একটা হতে পারে পোস্টিং এর বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ এলাকায় পোস্টিং চান, কেউ ডিভিশনাল শহরে পোস্টিং চান। এইরকম একটা ব্যাপার স্যাপার আছে। সেই জিনিসগুলো নিয়েও আমি হচ্ছে গিয়ে অনেক কিছু আলোকপাত করব, কারণ আমরা এইসব জিনিস নিয়ে অনেক ডিল করা হয়, অনেক কিছু ডিল করি। আমাদের কাছে মানে ট্রান্সফার এই ধরনের অনেক রিকোয়েস্ট আসে, এগুলো ডিল করি। ইনিশিয়াল পর্যায়ে সিনিয়র অফিসার হন বা অফিসার হন, আপনাকে বাইরে পোস্টিং দিবেই। ইটস এ মাস্ট চয়েস। ঠিক আছে, ইটস এ মাস্ট চয়েস। হ্যাঁ, আমি সবকিছু নিয়ে আলাপ করবো। ইটস এ মাস্ট চয়েস, কারণ আপনাকে বাইরে যেতে হবে, 1 বছর 2 বছরের জন্য বাইরে থাকতে হবে। এখন আপনার যদি খুব বড় কানেকশন থাকে, ডিজি লেভেলের, ইডি লেভেলের কানেকশন থাকবে, বা সোনালী ব্যাংকের জিএম লেভেলের কানেকশন থাকে, দ্যাটস ডিফারেন্ট। সেটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই। বুঝতে পেরেছেন? এখন মনে করেন আহ, মানে আমাদের কাছেও অনেকে রিকোয়েস্ট করে। এখন রিকোয়েস্ট করলে আমরা যে পারি না, পারি, হয়তো পারি, কিন্তু আমাদের কাছে এই রিকোয়েস্ট আসে 100 রিকোয়েস্ট। আমাদের নিজেদেরও তো হচ্ছে কি 2-1 জন পরিচিত জন আছে, বা নিজেদের 1-2 জন আত্মীয় স্বজন আছে। আমি কিন্তু 100 স্টুডেন্টের, আমরা এরকম 100 স্টুডেন্টের রিকোয়েস্ট করতে পারি না, হয় না আসলে। এটা যতই যা বলো হয় না। তারপরে দেখা যায় যে আর কি বলার কাজ অনেকে বলে, আমরা বলার কাজে ভাই দেখেন যদি সম্ভব হয়, এটা এটা ডিফারেন্ট ইস্যু। যাই হোক, আমরা এবার আসি হচ্ছে যে আমাদের ক্ষেত্রে দেখেন এখানে 9টা ব্যাংক কি কি আসছে। আমি যতটুকু দেখি আমাদের 9টা ব্যাংক আসছে হচ্ছে যে সোনালী, অগ্রণী, বেসিক, প্রবাসী, কর্মসংস্থান ব্যাংক, আনসার বিডিবি ব্যাংক, কৃষি ব্যাংক, রাকুব, বিডিবিএল, বি কি হাউস বিল্ডিং ফাইন্যান্স, আর কি জানো, বিডিবিএল, রাইট। এখন আসি আমরা প্রথম কথা আসি, মানে আপনি যদি আপনার ক্যারিয়ারটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে করতে চান, যদি প্রাইভেট ব্যাংক ইন্ডাস্ট্রিতে, ডেফিনেটলি সরকারি পর্যায়ে নির্দ্বিধায় চোখ বুঝে, সেটা হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক শুড বি দ্য ফার্স্ট চয়েস। সোনালী ব্যাংক শুড বি দ্য ফার্স্ট চয়েস। এটা হচ্ছে যে আপনি যদি ব্যাংকিং করতে চান, মানে কর্মপরিবেশ বলেন, ইনসেনটিভ বলেন, যাই বলেন, সরকারি ব্যাংক, এখানে গভর্নমেন্টের অনেক ফান্ড, প্রচুর অ্যাকাউন্ট, গভর্নমেন্টের প্রায় অনেক কাজ করে। সো একটা ব্যাপার আছে যে এই গভর্নমেন্টের অনেক কাজ করার কারণে যে জিনিসটা হয়েছে যে এদেরকে ওই অফিসিয়াল কাজই করতে হয়, এদের ফান্ড নিয়ে এত টেনশন করতে হয় না, বা এই জিনিসগুলো হয় না। তো এখানে কাজের প্রেশার প্রচুর, বাট ইউ ক্যান লার্ন। আপনি ক্যারিয়ারটা গ্রো করার জন্য লার্নিং অপরচুনিটিটা অনেক বেশি পাবেন। আমার কথা ক্লিয়ার সবাই? সুমন কি আছো? সুমন মনে হয় নাই। আমাদের সকল স্টুডেন্টদেরকে এটা শেয়ার করে দেওয়া দরকার ছিল। সো লার্নিং অপরচুনিটিটা কিন্তু এখানে অনেক হাই। আপনি সোনালী ব্যাংকে চাকরি করে সিনিয়র অফিসার, যদি আপনি প্রপারলি প্রমোশন সবকিছু, একসময় আপনি ইউ ক্যান বি অ্যান এমডি, একটা ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন। আপনি হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে সুইচ করতে পারবেন, সুইচ করে ডিফারেন্ট ব্যাংকে যেতে পারবেন। ঠিক আছে? এবং এখন কিন্তু ব্যাংকগুলোতে, প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংকগুলোতে কিন্তু বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে রিক্রুটমেন্টের একটা প্রসিডিউর শুরু হয়েছে প্রাইভেট ব্যাংকে। সো আপনার লার্নিং অপরচুনিটি যদি বলেন, এখানে হাই। বিশেষ করে সোনালী ব্যাংকটাতে অনেক হাই। এবং সোনালী ব্যাংকে যেহেতু হচ্ছে যে আপনার প্রচুর শাখা, মানে সো সেক্ষেত্রে রিমোট এরিয়াতে চাকরির পসিবিলিটিটা থাকবে। আপনাকে রিমোট এরিয়াতে চাকরি, যদি কানেকশনস না থাকে, রিমোট এরিয়াতে আপনাকে চাকরি করতেই হবে। মানে 1 বছর 2 বছর 3-4 বছর চাকরি করে আসতে হবে। এটা মাথায় রাখতে হবে যে রিমোট এরিয়াতে আমার যদি কানেকশনস না থাকে, একদম নির্দ্বিধায়, মানে এটা হচ্ছে যে ওপেন কথাবার্তা বলতেছি আর কি, যেহেতু ইসের যে আপনার কানেকশন না থাকলে আপনার ঢাকার বাইরে যাইতে হবে, এবং আপনাকে 2-4 বছর ঢাকার বাইরে চাকরি থেকে করে তারপরে আপনাকে আর কি হয়তো আপনি আপনার কাঙ্ক্ষিত এলাকায় আসতে পারেন, কাঙ্ক্ষিত ব্রাঞ্চে যে আসতে পারবেন, যে আমার বাড়ির পাশে ব্রাঞ্চ আছে এরকম না।
কারণ প্রতি 3 বছর পর পর একটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চে আপনার ট্রান্সফার হয়। সো এটা হচ্ছে যে সোনালী ব্যাংক। এখন এইখানে আমার আর একটা ব্যাপার আছে, একটা জিনিস শেয়ার করি। আইসিবি কে আমি কিন্তু ফার্স্ট চয়েস বলেছি। আমি আমাদের পেজেও আমরা বলেছি আইসিবি শুড বি দ্য ফার্স্ট চয়েস। আইসিবি কেন ফার্স্ট চয়েস হওয়া উচিত? আইসিবি মার্কেট নিয়ে কাজ করে। এখন ওই যে কিছুটা ঝামেলা আছে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বা হচ্ছে যে শেয়ার মার্কেট ইনসেন্টিভ, ভালো ইনসেন্টিভ, ওরা সবসময় সেন্ট্রাল ব্যাংকের সাথে ট্যাগ করে চলার চেষ্টা করে। কিছুদিন আগেও রেইচার একজন আমাকে ফোন দিয়েছিল যে ভাই আপনাদের এখন কত সিলিং চলতেছে, কিরকম কি সুযোগ সুবিধাগুলো কতগুলো পান, এগুলো কোনো ডকুমেন্টস দিতে পারবে। ওরা ওই প্রত্যেকটা ব্যাংকই চেষ্টা করে যে সেন্ট্রাল ব্যাংক যে সুবিধা পায় সেই সুবিধাগুলো আদায় করার জন্য। সব ব্যাংক আসলে আদায় করার, সব ব্যাংকের বার্গেনিং ক্যাপাসিটিও নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইসিবি বাংলাদেশ ব্যাংকের সাথে অনেকটা অ্যাড পার করে চলার চেষ্টা করে তাদের এমপ্লয়ীদের সুযোগ সুবিধা। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক তাদের উপর খবরদারি করে, সেটা ডিফারেন্ট, কিন্তু সুযোগ সুবিধাগুলো, ফাইন্যান্সিয়াল সুযোগ সুবিধাগুলো তারা ইনসেন্টিভও ভালো। সোনালী ব্যাংক প্রতি বছর লাভ করছে, ইভেন ওই হলমার্কের পরও লাভ করছে। কিন্তু এখন কিন্তু জনতা ব্যাংক কিন্তু অবস্থা খুব খারাপ। জনতা ব্যাংক কিন্তু এবছর কোনো ইনসেন্টিভই নাই, কিন্তু এটা সবচেয়ে একসময় ভালো ব্যাংক ছিল। বিগত 15 বছরের ব্যাপার স্যাপার আমরা সবাই জানি, কেউ স্বীকার করুক বা না করুক, অস্বীকার করার উপায় নেই। মানে ইটস ট্রু যে হচ্ছে যে ব্যাংকিং খাতে একটা প্রচন্ড পরিমাণে হয়েছে। কিন্তু আশা করি এখনো যদি সবাই যদি আর কি যেভাবে ইফোর্ট দেয়, তাহলে এই ধরনের ইগুলো মানে এই যে অমানিসা আছে এগুলো কেটে যাবে। সো এখন জনতা ব্যাংকে যেমন এই বছর ইনসেন্টিভ দেয়নি, তার মানে যে জনতা ব্যাংক যদি থাকতো, আপনারা যে জনতা ব্যাংক আমি চয়েস লিস্টে বাইরে দিতাম না, জনতা ব্যাংক এই বছর লস করছে, আগামী বছর লস করবে, 3 বছর লস করবে, চতুর্থ বছর একটু ঠিকই লাভ করবে, তখন কি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? এই যে এখন হচ্ছে আইসিবি ব্যাংকে আপাতত এই বছর লাভ নাই, এই বছর লাভ নাই, আপনি আইসিবি দিলেন না। আইসিবি গুলো কিন্তু সব জায়গায় নাই, অনেকটা ডিভিশনাল শহরগুলোতে আইসিবিটা আছে। তো ডিভিশনাল শহরের ক্ষেত্রে আইসিবি কর্মপরিবেশ যদিও হচ্ছে কি আমার কাছে ওইটা ফ্যাক্টর না, মানে কর্মপরিবেশ ডিপেন্ড করে হচ্ছে যে আপনার এনভায়রনমেন্ট, আশেপাশের লোকজনের উপরে। বাট ওভারঅল কর্মপরিবেশ যদি বলেন, আইসিবি খারাপ না, আইসিবি ভালো, মানে স্ট্যান্ডার্ড। ভালো লোকজন হচ্ছে যে ওখানে মানে জয়েন করে, এবং মোটামুটি ভাবে আমি যতটুকু শুনছি সবাই মোটামুটি হেল্পফুল। এই যেমন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর কর্মপরিবেশ। ঠিক আছে? সো এটা 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 খুব জরুরি আর কি। বিষয়টা হচ্ছে যে এটা খুব জরুরি। আচ্ছা, এটা যদি হয় তাহলে হচ্ছে যে আমরা প্রথম প্রথম চয়েস আপনার 1 এবং 2 হবে সোনালী ব্যাংক, আইসিবি। আমি এই দুইটাতে আমার টাকা দরকার, আমার অন্য কোনো টাকা দরকার নেই। আমি আমার টাকা 100 টাকা বললে 100, 300 বললে 300, আমার একটু কি দরকার। আচ্ছা, আপনি 300 টাকা আমারে পাঠাই দেন, শেয়ার। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সোনালী ব্যাংক এবং হচ্ছে কি আইসিবি, দ্যাট শুড বি দ্য 1-2। ওকে, আপনারা যেভাবেই করেন, ক্যারিয়ার বলেন এই বলেন, কারণ দুই দিক দিয়ে ক্যারিয়ার করলে আইসিবি যে খারাপ ক্যারিয়ার হবে এরকম না। আপনি তো ওই মানে কি বলা চলে, আপনি তো দিন শেষে যে ওই যে জিএম, তারপর হচ্ছে যে এমডি ডিএমডি হবেন, দুই জায়গা থেকেই সুযোগ আছে আপনাকে টপ টায়ারে যাওয়ার। ঠিক আছে? সো দ্যাটস থিং। এবং হচ্ছে যে আইসিবি করলে আপনি শেয়ার মার্কেটে যদি আইডিয়া ভালো থাকে, শেয়ার মার্কেট নিয়ে যদি কাজ করেন, আপনি কিন্তু উপরি নিজেও হচ্ছে ইনভেস্টমেন্ট করে আর কি ওই শেয়ার মার্কেট সম্পর্কে জানা থাকলে প্রচুর লোকজন আছে। আমি আমাদের অফিসে একজন আছে, আমি বলছি, আমার সাথেই কাজ করছে, জয়েন্ট ডিরেক্টর, কিছুদিন পরে রিটায়ারমেন্টে যাবে। সেই ব্যক্তি মানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে 3.5 কোটি টাকা লাভ করেছে। লাভ করে সে টাকাটা তার ওয়াইফ বলেছে যে তুমি বের করে ফেলো, যেহেতু পাইছো টাকা তুলে ফেলো। সেও কি মনে করে লাভ হচ্ছে তো, তারপরে বের করে ফেলছে। ওয়াইফের কথা শুনছে, ঠিক তার 2 দিন পরে শেয়ার মার্কেটে ধস। অনেকে অনেক টাকা হারায় ফেলছে, কিন্তু সে একদম তার 3.5 কোটি টাকা একদম জেনুইন প্রফিট নিয়ে বের হয়ে আসছে এই 8-9 মাসে। তো আইসিবিতে যারা চাকরি করবে, কিছু টাকা জমায় এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ওইখান থেকে উপরি ইনকাম করতে পারে, যেটা হচ্ছে যে অনেকে অনেক ধরনের করে। এর বাইরে যে উপরি ইনকাম করবেন সেই সুযোগ নাই। আমি কি আপনারা কি বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু কারোর সাথে মিলবে না। একটা ব্যাপার হচ্ছে যে একদম আমি হচ্ছে যে আর কি ফ্যাক্ট যে বিষয়টা সেটা নিয়ে।
তো 1-2 চয়েস আপনারা এখন ডিসাইড করবেন আপনি সোনালী ব্যাংক দিবেন না আইসিবি দিবেন। আপনি দুইটা, আমি দুইটার ক্ষেত্রে আমি যেমন আমি প্রিফার করি আইসিবি, কিন্তু আপনি ব্যাংকিং প্রিফার করলে ইউ শুড গো ফর সোনালী ব্যাংক। আচ্ছা, সো আইসিবি সোনালী ব্যাংক, ওকে। তারপরে হচ্ছে যে আর কি ব্যাপারটা হচ্ছে যে অনেকেই বলে যে কর্ম আর কি চাকরির পাশাপাশি আমি হচ্ছে যে পড়াশোনা করবো বিসিএস বা এটা আপনার মাথায় আনাই উচিত না। মানে এর পাশাপাশি আপনি অফিসে বসে যে আপনি প্রিপারেশন নেবেন সম্ভব না, এটা সেন্ট্রাল ব্যাংকে সম্ভব, এছাড়া সম্ভব না। মানে এটা ডিপেন্ড করে আপনি আপনি যদি মনে করেন হচ্ছে যে আইসিবি তে বসছেন, আইসিবি তে বসার পরে আপনাকে পোস্টিং দিয়েছে হচ্ছে যে একটা যে জায়গায় প্রেশার আছে। আমি সেন্ট্রাল ব্যাংকে আমি কথা বলছি, আমি সেন্ট্রাল ব্যাংকে আমি কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম এবং সেখানে টাকা জাদুঘরের আমার দায়িত্ব ছিল। টাকা জাদুঘরে খুব কম কাজ ছিল, একদম ওপেনলি কথা, খুব কম কাজ ছিল। আমাকে সপ্তাহে 1-2টা হচ্ছে নোটিং টোটিং করতে হতো, 2-3টা নোটিং করে সারাদিনে আধা ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা কাজ করলে হতো। অন্যথায় আমি কয়দিন পরে 1 বছর 2 বছর যাওয়ার পরে আর ভালো লাগে না যে এইভাবে বসে থাকা, তারপরে আমি আরেকটা সেকশনে, একই ডিপার্টমেন্টের আরেকটা সেকশনে ও টাকশাল রিলেটেড একটা সেকশনে যুক্ত হইলাম, প্রিন্টিং মিন্টিং বলে। ওখানে যুক্ত হলাম, সারাদিনে আমি কাজ করতে করতে হয়রান, আমি বাস ধরতে পারি না। মানে এমন একটা অবস্থা, প্রেশার মানে কি, কাজের প্রেশার, সারাদিন কাজ করে যাচ্ছি, প্রচুর কাজ, একই ডিপার্টমেন্ট। এখন যদি আমি সেন্ট্রাল ব্যাংকের বলি আমি এই ডিপার্টমেন্টে, আরে এখানে তো কোনো কাজই নেই, কারেন্সি ম্যানেজমেন্টে কোনো কাজই নেই। আমার সেকশন পাশাপাশি আরেকজন সেকশনে সারাদিনে তারা লাঞ্চ করার টাইম পায় না, এরকম হয়েছে, আমি লাঞ্চ করতে পারি নাই। এরকম আমি একটা ডিপার্টমেন্টে কাজ করে আসছি, অভিযোগ সেকশনে আপনি প্রতিদিন সকাল 6টায় যে অফিস করবেন, রাত 8টায় বের হবেন, 6টা থেকে 8টা পর্যন্ত, তারপরে মনে হবে আপনার কাজ শেষ হয়নি, এত কাজ। আবার যেটা হচ্ছে যে 10টা থেকে করতেছি, শেষ করে পারা যায় না। তো এই যে ব্যাপারটা হচ্ছে যে আপনি রিল্যাক্স মুডে থাকবেন, এইটা আপনার কোনোভাবেই মাথায় আনা উচিত না। আপনার যদি কোনো মতে মনে করেন যারা সোনালী ব্যাংকে চাকরি পেলেন, তারা হেড অফিসের কোনো একটা রিল্যাক্স এইচআরে একটা পোস্টিং পাইলেন, মনে করেন এইচআরে পোস্টিং পেয়েছেন, এইচআরে পোস্টিং পেলে কিন্তু আপনি রিল্যাক্স। এখন যদি কেউ বলে সোনালী ব্যাংকে রিল্যাক্স মুড পাওয়া যাবে, মানে এটা ডিপেন্ড করে কিসের উপর, ডিপার্টমেন্টের উপর। আমি আপনারা কি আমার কথাটা কি ক্লিয়ার কিনা, মানে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। তাহলে 1-2 কি আমি মোটামুটি তো ওকে, রাইট? আচ্ছা, তারপরে হচ্ছে যে আমরা দেখি যে হচ্ছে যে যেটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ধরনের আর কি আছে, সুযোগ সুবিধা আছে। সুযোগ সুবিধার কথা বলি, যেমন হচ্ছে যে হাউস লোন মোটামুটি আপনি সব জায়গাতেই পাবেন। আমার কথা বুঝতে পারছেন? সব জায়গাতে, আইসিবি তেও পাবেন, সোনালী ব্যাংক, যে কটা ব্যাংক আছে আপনি হাউস লোন পাবেন। কিন্তু কার লোনের ক্ষেত্রে একটা জায়গায় কার লোন নাই, সেটা হচ্ছে যে হাউস বিল্ডিং ফাইন্যান্সে কার লোন নাই। তো কার লোন থাকুক বা না থাকুক, আপনি কার লোনটাকে আপনার কখনো বিবেচ্য বিষয় হওয়া উচিত না। ঠিক আছে? কার লোনটা কেন বিবেচ্য বিষয়, আমাদের সেন্ট্রাল ব্যাংকে আছে, আপনি কার লোন কত পাবেন, হয়তো 20 লাখ টাকা কার লোন পাবেন। 20 লাখ টাকা লোন তুললে সেটার এগেইনস্টে কিন্তু আপনার ইন্টারেস্টও দিতে হবে। এটা কিন্তু আপনারা অনেকে, কার লোন টাকাটা যে পাবেন, টাকাটা তো ব্যাক করতে হবে, ইউ হ্যাভ টু পে ব্যাক, তখন তো লোন কেটে নিয়ে যাবে। সো কার লোন, আপনি ওই কার লোন পেয়ে কার মেইনটেইন করা, সেই ক্যাপাসিটি আর কি গ্রো করাটাও তো একটা ব্যাপার স্যাপার আছে। সো কার লোন নাই হচ্ছে যে, মনে করেন হাউস বিল্ডিং ফাইন্যান্সে ওইভাবে কার লোন নাই। ঠিক আছে? আচ্ছা, আর প্রমোশনের দিক থেকে যদি বলা হয়, প্রমোশন দিক থেকে সোনালী ব্যাংকেও প্রমোশন হয়, সব জায়গায় হয়, কিন্তু একটু পরে হয়। কিন্তু কৃষি ব্যাংকেও প্রমোশনটা মোটামুটি ভাবে স্মুথ আছে। এই জায়গায় যে কটা ব্যাংক আছে, মনে করেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক একটা সময় ছিল প্রচুর, একটু ভালো করে খেয়াল করেন, একটা সময় বেসিক ব্যাংকে জয়েন করতো মানুষ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে, এই যে সিনিয়র অফিসার যেটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ যেটা বলা হয়, এই জায়গায় জয়েন করতো হচ্ছে যে 2009-10 দিকে প্রায় 60,000 টাকা বেতনে জয়েন করতো। তখন 11,000 টাকার স্কেল ছিল এইগুলো, মানে সব মিলে 20-22 হাজার টাকা পাইতো সোনালী ব্যাংক। পরে এই বেসিক ব্যাংকের এই যে কি যেন বলে, বেসিক ব্যাংকে বাচ্চু টাচ্চু এসে যে ঝামেলা করে সেই বেসিক ব্যাংকটারে আর কি ওই এই ব্যাংকের মতো
পে স্কেলের আন্ডারে নিয়ে আসছে, কিন্তু বেসিক ব্যাংক অনেক সময় ভালো। এখানে প্রমোশন পলিসি স্মুথ এবং এখানে লার্নিং অপরচুনিটি ভালো। সো আপনারা একটু মাথায় রাখবেন, আমার কথা হচ্ছে যে আপনার 1-2 আইসিবি সোনালী, এরপর হচ্ছে যে বেসিক ব্যাংক রাখতে পারেন, অগ্রণী ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক বলবো, বেসিক ব্যাংক বলে কিসের। এখন যদি আপনারা যদি বিভাগীয় শহর চান, যে আমি বিভাগীয় শহরে থাকতে চাই, বিভাগীয় শহরে থাকলে তাহলে যাদের বিভাগে বিভাগে হচ্ছে আছে, ব্রাঞ্চ আছে, বিভাগে কার ব্রাঞ্চ আছে, বিডিবিএল আছে, আর হচ্ছে কি আছে, হাউস আইসিবিতে আছে। বিল্ডিং ফাইন্যান্সের আছে মনে হয় স্যার। তো ওই ওই যে হাউস বিল্ডিং ফাইন্যান্স, হ্যাঁ, ঠিক আছে, হাউস বিল্ডিং ফাইন্যান্স আর হচ্ছে যে এই যে আইসিবি, এই জায়গাগুলোতে আপনি হচ্ছে যে আপনার চয়েসে রাখতে পারেন। এখন তার মানে কি আপনি হাউস বিল্ডিং ফাইন্যান্সটা আপনি 1 নম্বরে রাখবেন? আপনার কি মনে হয় হাউস বিল্ডিং ফাইন্যান্সকে 1 নম্বরে রাখতে হবে? অফকোর্স না, অফকোর্স না। আপনি কোনোভাবে হাউস বিল্ডিং ফাইন্যান্স আপনার 1 নম্বর চয়েস। আপনি বিভাগীয় শহরে থাকতে চাইলে আপনি সোনালী ব্যাংকে জয়েন করেন, সোনালী ব্যাংকে জয়েন করে 2 বছর কষ্ট করে আসেন, কষ্ট করে আপনি কানেকশন দিয়ে আপনি হচ্ছে যে এই করতে পারবেন। এই ধরনের জায়গাগুলোতে একটু কানেকশন কাজ করে, কানেকশন যদি থাকে আপনি আপনি চলে আসতে পারবেন। ওকে, সো আমি মনে হয় প্রথম চারটা ক্লিয়ার করতে পারছি। প্রথম চারটা সোনালী, অগ্রণী, সোনালী, আইসিবি, অগ্রণী এবং বেসিক ব্যাংক, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি সবকিছু বিবেচনায় হচ্ছে যে আসি, সেটা হচ্ছে যে বিডিবিএল এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স, এই দুইটা ব্যাংক আর কি, এই দুইটা ব্যাংক খারাপ না মোটামুটি ভাবে। আমি যতটুকু দেখেছি যে কর্ম পরিবেশ মোটামুটি ভালো। মানে কর্ম পরিবেশ বলতে কি, মানে ওইভাবে হচ্ছে যে খুব বেশি প্রেশার বা এরকম আর কি। যদি আপনার হেড অফিসে পোস্টিং থাকে সেক্ষেত্রে হচ্ছে যে প্রেশার লেস হয়। আচ্ছা, এছাড়া আসছে কি প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, কর্মসংস্থান ব্যাংক আছে, আনসার বিডিবি ব্যাংক আছে। এখন দেখেন আপনার 11 নম্বর হবে রাকুব, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যেটা আছে, এটা আপনার 11 নম্বর। সব দিক বিবেচনা, আপনি কর্মপরিবেশ বলেন সবকিছু বিবেচনায়। আপনি যদি কৃষি ব্যাংকে দেখেন, কৃষি ব্যাংকের ব্রাঞ্চ গুলোর অবস্থা, আপনারা কি কৃষি ব্যাংকের ব্রাঞ্চে গিয়েছেন কেউ কখনো? জি স্যার, Anyone? যাওয়া হয়েছে। যাওয়া হয়েছে। আপনি কিন্তু খুব ভালো যে সেট আপ আছে তা কিন্তু না। জঘন্য স্যার। আচ্ছা, জঘন্য, ঠিক আছে। সো মানে ওই কৃষি ব্যাংকের মানে কৃষি ব্যাংকেরটা হচ্ছে যে ব্যাপার হচ্ছে প্রমোশন ভালো। ব্যাংকটা মানে আমার আমার ফ্যামিলি স্যার, আমার আব্বু ব্যাংকার ছিলেন, সেই সুবাদে অনেক ব্যাংকে যাওয়া হয়েছে স্যার। কৃষি ব্যাংকে আমার বাসার পাশে যে শাখাটা আছে ওইটায় ইজ দ্য ওয়ার্স্ট পরিবেশ আমি যে কোনো ব্যাংকে দেখার মতো। আচ্ছা, ঠিক আছে। না, আমরা ইন্সপেকশনে গেছি তো, ইন্সপেকশনে যে কৃষি ব্যাংকে আবার প্রমোশন কিন্তু খারাপ না, কৃষি ব্যাংকে প্রমোশন কিন্তু স্মুথলি হয়। কিন্তু আপনি হচ্ছে যে মানে ওই যে একবার পত্রিকা আসছে না, লুঙ্গি পরে অফিস করতেছে, মানে লুঙ্গি পরে অফিস করতেছে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। ভাই গরমে যদি এসি না থাকে লুঙ্গি না পরে যাবেটা কোথায়? ওটা ওর দোষ না, ওর দোষ না, বুঝছেন? এটা হচ্ছে ফ্যাক্ট, আমি ফ্যাক্টের কথা বলতেছি। সো কৃষি ব্যাংকটা হচ্ছে যে রাখুক সবার শেষে, কৃষি ব্যাংক তার আগে রাখেন। আর যদি মনে করেন না আমি প্রমোশন স্মুথলি চাই, এই ক্ষেত্রে আমার কৃষি ব্যাংক দরকার নেই। যেমন আমাদের কলিগ আছে, তার কলিগের ওয়াইফ কৃষি ব্যাংকে জয়েন করছে, কৃষি ব্যাংকে জয়েন করছে, হেড অফিসে নিয়ে আসছে, হেড অফিসে নিয়ে আসলে তো আর এসির ভিতরেই আছে, কিন্তু ব্রাঞ্চ লেভেলে খুব বাজে অবস্থা। এবং এখানে আসলে হয় কি, আম, মানে আমি আসলে কি বলবো, মানে আসলে এইভাবে কথা বলাটা হচ্ছে যে এই লাগে, যে ব্যাপারটা হচ্ছে যে ওখানে আমি এরকমও দেখেছি যে হচ্ছে যে ওই অ্যাকাউন্ট খুলতে যে ওই যে এই সিনিয়র অফিসার লেভেলে 10 টাকা 5 টাকা করে এই যারা খুলতে আসছে তাদের কাছ থেকে ওই যে ঘুষ টাইপের নিচ্ছে। মানে এনভায়রনমেন্টটা ওরকম হয়ে গেছে। যাই হোক, ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে এরকম অনেক প্রায় ব্যাংকে আছে, অনেক ব্যাংকে আমি দেখেছি, সোনালী ব্যাংকেও এরকম দেখেছি, কিন্তু এই জিনিসগুলো এখন আস্তে আস্তে কমে আসতেছে। কিন্তু কৃষি ব্যাংক যে সহসা এই জায়গাগুলোতে ডেভেলপ করতে পারবে, যেমন হচ্ছে গিয়ে আমি বলবো যে অ্যাম্বিয়েন্সটা, মানে একটা এসি রুম, প্রপার বসার জায়গা, এই জায়গাটাতে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য ব্যাংকগুলোর থেকে এই রাখু বা কৃষি ব্যাংকের অবস্থা একটু একটু ডাউনে আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোতে
আমি বলবো যে একটু করতে পারেন। আর ব্যাপারটা হচ্ছে যে আহ, মানে ব্যাংকে চাকরির পাশাপাশি আপনি অন্য কিছু করবেন, এই ধরনের সেট আপ যদি মাথায় থাকে তাহলে মাথা থেকে বের করে ফেলেন। ঠিক আছে। বেসিক ব্যাংক এখন মোটামুটি খারাপ না, ভালো ভালো। বেসিক ব্যাংকের এনভায়রনমেন্টটা ভালো পাবেন, কারণ আগের যে রিক্রুটমেন্ট আছে সেগুলো খুব ভালো রিক্রুটমেন্ট ছিল। ঠিক আছে, ওই রিক্রুটমেন্ট ভালো হওয়ার কারণে আপনি পরিবেশটা হচ্ছে যে বেশ স্মার্ট পরিবেশ পাবেন, এই ব্যাপারে নিশ্চিত থাকেন। ঠিক আছে। কর্ম পরিবেশে কিছু কিছু ব্যাপার স্যাপার আছে আর কি। মনে করেন আমরা সেন্ট্রাল ব্যাংকে যারা কাজ করি, সেন্ট্রাল ব্যাংকের কর্ম পরিবেশ কিন্তু যথেষ্ট স্মার্ট, যথেষ্ট স্মার্ট। ঠিক আছে, প্রাইভেট ব্যাংকগুলোতে যেমন কর্ম পরিবেশ যথেষ্ট স্মার্ট। ঠিক আছে, কিন্তু আমাদেরকে এই জিনিসগুলো আসলে মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে তাহলে 1 2 3 গেল, 3 এর পরে হচ্ছে যে আমরা আসি হচ্ছে যে আহ, আহ, কর্ম, এই যে 3 4 4 বললাম, এখন হচ্ছে আপনি বিডিবিএল এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স। আমার মনে হয় হচ্ছে যে হাউস বিল্ডিং ফাইন্যান্সটা আপনি হচ্ছে যে আগে রাখতে পারেন বিডিবিএল এর থেকে, সমস্যা নাই কাজের দিক থেকে। বিডিবিএল এটা রাখতে পারেন, বা বিডিবিএল আগে রাখলেও সমস্যা নাই। এরপরে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার বিডিবি ব্যাংক, এই তিনটার ভিতরে আপনি যে কোনো সিরিয়াল করতে পারেন, কোনো সমস্যা নেই এই তিনটার ক্ষেত্রে। কিন্তু এই সিরিয়াল গুলো আপনি আপনার মানে খুব যেই প্রত্যেকটা ব্যাংকে আপনি বলেন কর্মসংস্থান, প্রবাসী, আনসার বিডিবি, তিনটাতেই কাজের প্রেশার অনেক, আপনি খুব কম লোক দিয়ে কাজ করায়। ইভেন কৃষি ব্যাংকেও অনেক কম লোক দিয়ে কাজ করায়, কিন্তু সেখানে সোনালী ব্যাংকে হচ্ছে যে আপনার অনেক, সোনালী ব্যাংকে প্রত্যেকটা ব্যাংকে একটা জিনিস খেয়াল রাখেন, ব্রাঞ্চে যদি কাজ করেন, এখানে যতগুলো ব্যাংক আছে, ঠিক আছে, আইসিবি ছাড়া প্রত্যেকটা ব্যাংকের যতজন লোকবল আর কি অ্যালোকেটেড, তার থেকে অ্যালোকেটেড লোক থেকে মিনিমাম আপনার প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় ব্রাঞ্চে কম লোক দিয়ে কাজ করাচ্ছে। সো কাজের প্রেশার আপনি প্রত্যেকটা ব্যাংকে থাকবে, কাজের প্রেশার কম করানোর কোনো ওয়ে নাই। আর আমার মনে হয় আমি মোটামুটি ভাবে ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার করতে পারছি আর কি। তবে আমি আমার কাছে হচ্ছে যে আবারও বলি, আমার কাছে আমার দিক থেকে যদি বিবেচনা করেন তাহলে আইসিবি ভালো, বেসিক ব্যাংক, সোনালী ব্যাংক, এই তিনটার আগে রাখেন। তারপরে আহ, অগ্রণী ব্যাংক, অগ্রণী ব্যাংকও রাখতে পারেন। তারপর বিডিবিএল, আবার হাউস বিল্ডিং ফাইন্যান্স, এইগুলোরে এই কটা সিরিয়াল যদি ঠিকঠাক মতো দেন, আর পরের গুলো আপনি বলে দিলাম তো রাখুব সবার শেষে যাবে একদম। মানে এটাতে কোনো নেই, মানে কোনো মানে সব দিক বিবেচনায় রাখুব সবার শেষে যাবে। তার আগে কৃষি ব্যাংক যাবে। কৃষি ব্যাংকটা যাচ্ছে যে মূলত কৃষি ব্যাংকের যদি হচ্ছে যে ওই ওয়ার্কিং, স্যার সোনালী অগ্রণী জনতা, হ্যাঁ, সোনালী অগ্রণী জনতা। জনতা কোত্থেকে আসলো? জনতা তো নাই, আপনি দেখেছেন? আপনি সার্কুলারটা দেখেছেন? সার্কুলার তো জনতা নাই, ও জনতা নাই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে অগ্রণী ব্যাংকের কথা তো বললাম, অগ্রণী ব্যাংক আসবে হচ্ছে যে 4 অথবা 5 নম্বরে। আপনি ইভেন অগ্রণীর আগে আমি বলবো বিডিবিএল এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স রাখতে পারেন আপনারা। অগ্রণীর জি আগে, স্যার, অগ্রণীর আগে অগ্রণীর আগে। অগ্রণীর আগে বিডিবিএল এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স রাখতে পারেন। প্রথম চারটা নিয়ে আমি এবার ক্লিয়ার করি। লেট মি ক্লিয়ার। আমি এতক্ষণ যে কথাবার্তা গুলো বললাম, আপনাদের সাথে যেসব জিনিসগুলো শেয়ার করলাম, সেই জিনিসের প্রেক্ষিতে আমরা একটা বলতে পারি, 1 এবং 2 আপনারা ক্লিয়ার। 1 এবং 2 কে যাবে? সোনালী অথবা আইসিবি। ঠিক আছে, তো 1 2 গেল। 1 2 এর পরে হচ্ছে যে 3 নম্বরে আপনারা দেন বেসিক ব্যাংক। 3 নম্বরে বেসিক ব্যাংক আসুক। তারপরে এই বেসিক ব্যাংক কেন আসতেছে বলেন তো? কারণ ওখানের ওই যে অফিস সেট আপটা খুব স্ট্যান্ডার্ড সেট আপ। আপনার এই যে কটা আছে সবচেয়ে স্ট্যান্ডার্ড মানে সেট আপ হচ্ছে আমি দেখেছি হচ্ছে বেসিক ব্যাংকে। আপনারা কেউ বেসিক ব্যাংকে গিয়েছেন? স্যার আমি গিয়েছিলাম। আচ্ছা, সেট আপ মানে অন্যান্য ব্যাংকের থেকে মোটামুটি স্ট্যান্ডার্ড না? জি স্যার, অনেকটা প্রাইভেট ব্যাংকের ফিল পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু অনেকটা স্যার আমি একটা জিনিস শুনেছিলাম
যে এই ব্যাংকটা নাকি লসে যাচ্ছে, প্লাস এই ব্যাংকটা নাকি ভবিষ্যতে সিটি ব্যাংকের সাথে মার্জ করবে। এখন এবার এটা এবার সমস্যা কতটা, কোথায়? গেলে এখন সমস্যা কোথায়? স্যার সমস্যা তো নাই। সরকারি ব্যাংক যদি বেসরকারি কোনো ব্যাংকের সাথে মার্জ করে তাহলে কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে না? না, আমি জাস্ট এটাতে আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদের আমি আমি কিন্তু আপনি যদি প্রাইভেট ব্যাংকের এমটিও হন, আমি যারা প্রাইভেট ব্যাংকের এমটিও থেকে আমি কাউকে কখনো কোনোদিনও পরামর্শ দিব না যে ইউ গো ফর সরকারি ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক ডিফারেন্ট, সেন্ট্রাল ব্যাংকে আসতে পারে, ঠিক আছে? তো আমি আবারও বলছি, বেসিক ব্যাংক লসে আছে, জনতা ব্যাংক লসে আছে। এইগুলো তো হচ্ছে যে গত 15 বছরের ই সোনালী কি যেন বলে, ইসলামী ব্যাংকও লসে ছিল না? ইসলামী ব্যাংক, এই যে কয়েকটা ইসলামী ব্যাংকে তো এই যে প্রাইভেট ব্যাংকে, সেই ব্যাংকগুলো কিন্তু হচ্ছে টাকাই নেই। মানে এইগুলো আমাদের দেশে এই জায়গাটাতে, মানে এই যে কি বলা চলে, গত 15 বছরে আমাদের ব্যাংক খাত লুট হয়েছে, এটা ওপেন, এটা আপনারা জানেন, আমরা জানি, সবাই জানে, কিছু করতে পারে নাই। কারণ হচ্ছে ফোনে সবকিছু, আমি তো বলতেছি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা বিলের জন্য 2 কোটি টাকা বিলের জন্য আমাদের ফোন আসছে, তোফায়েল আহমেদ ফোন করেছে, মানে এক চোরের জন্য ফোন করেছে। এখন মানে ব্যাপারটা হচ্ছে যে, এবং ওই যে উপরের কর্তা ব্যক্তিরা যারা ছিল, গভর্নর, তারা তো আজ্ঞাবহ হুজুর, জি হুজুর ছিল, এইভাবে ব্যাংক খাত ধ্বংস করেছে। আপনি যদি বলেন ব্যাংকিং খাতে আপনার যদি একটা ব্যাংক ধ্বংস হয়ে যায়, তাহলে এই ইফেক্ট গুলো সব ব্যাংকে পড়বে ইমিডিয়েটলি। এখন যে লসে আছে তার মানে যে এটা আগামীতে লসে থাকবে এমন না। সোনালী ব্যাংকও যখন ওই যে হলমার্ক কেলেঙ্কারি হইলো, লস হয়েছিল না? লসে ছিল কিনা? জি স্যার, খুব লসে খারাপ ছিল, অবস্থা হয়ে গেছিল। খুব জি খারাপ স্যার। অবস্থা হয়ে গেছে। তারপরে সেটা ব্যাক করছে না, কাম ব্যাক করছে না, টাকা দিয়ে, সরকার টাকা দিয়েও তো কাম ব্যাক করাইছে। আমাদের দেশে ওই ওই রকম সিচুয়েশন এখনো হয় নাই। এখনো তো সাপোর্ট দিয়ে, যে অন্যান্য ব্যাংক টাকা দিতে পারতেছে না, তাদের তো টাকা দিয়ে, হাজার কোটি টাকা ছাপাই দিয়ে তারপর তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে। কারণ একটা ব্যাংক বন্ধ হয়ে গেলে পুরো ব্যাংকিং খাত ইন্ডাস্ট্রিতে একটা ঝামেলা হবে, প্রেশার পড়বে। সো আমরাও হচ্ছে যে চাইলে হয়তো হ্যাঁ লসে আছে এখন, 1 বছর লসে আছে, 2 বছর লসে আছে, 3 বছর যে আবার ঘুরে দাঁড়াবে। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে জি স্যার। এইগুলো আপনাদের ওই যে মানে ইমিডিয়েটলি লসে আছে বিধায় এটা হয় না। আচ্ছা, আইসিবি, সোনালী, বেসিক, ঠিক আছে, বিডি আগ্রণী, এই যে একজন, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আর বাংলাদেশ কৃষি ব্যাংক কেন বলতেছি না, বাংলাদেশ কৃষি ব্যাংকের কিন্তু সুযোগ সুবিধার কথা যদি বলেন, এই এই যে মানে সুযোগ সুবিধা হিসাব করলে এই যে 4-5 রাখার মতো, মানে, কিন্তু আপনি ওই যে বললাম না যে অফিসে গেলে আর অফিস মনে হয় না, ঠিক আছে? অফিসে গেলে আর অফিসে, আমরা হচ্ছে গিয়ে আর কি কয়েকটা জায়গা শাখা করেছি আর কি, দেখেছি আর কি, অফিসটা আসলে ওই রকম এনভায়রনমেন্টে নাই। তো ওইটা যে খুব সহসা অফিস, হয়তো খুব আপনি সিনিয়র অফিসার খুব ভাব নিয়ে গেলেন, আরে যে দেখবেন যে ওই ডিলিংসটা ওইভাবে না। আর বাংলাদেশ কৃষি ব্যাংক হচ্ছে প্রান্তিক লেভেলের, তো প্রান্তিক লেভেলের ওই যে এদেরকে মানে কি বলা চলে, প্রান্তিক লেভেলের কৃষক বা এদেরকে টাকা লোন দিতে হয়। তো ওই ম্যানেজার কি করছে, মানে অধিকাংশ ম্যানেজার কি করছে জানেন, নিজের আত্মীয় স্বজন এই এদেরকে লোন টোন দিয়ে, মোটামুটি সেই লোন টোন অনেকেই এই ধরনের কাজ করেছে। সো ওই দেখা যায় কি, আপনি যাবেন, যাওয়ার পর পরই আপনার হচ্ছে পাঠা দিবে, এই ওই জায়গা যাও, হাঁটতে হাঁটতে যাও, যে ওই বাড়িতে দেখো লোন তুলতে পারো কিনা, মানে এই ধরনের মানে অভিযোগ না, মানে এই ধরনের আর কি কষ্টের কথা আমাদের স্টুডেন্ট আমাদের সাথে শেয়ার করেছে। ঠিক আছে স্যার, আর কি জয়েন তো করলাম এই, তো ওইটা হচ্ছে যে এখন ব্যাপারটা হচ্ছে যে, তো দিন শেষে যে একটা রিজিকের ব্যাপার আছে, তো যেখানে হবে সেখানেই হচ্ছে গিয়ে নিজের ফুল নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে, সেটা ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে যে তারপরেও যদি আপনার সুযোগ থাকে ওইগুলোকে আপনি সেই শেষে রাখেন। এমন এখন আপনার রাকুবে বলছে ও সবার শেষে, এখন যদি আপনার রাকুবে হয়, তাহলে কি আপনি জয়েন করবেন না? অবশ্যই জয়েন করবেন, কারণ হচ্ছে যে একটা চাকরি তো হচ্ছে। তো সেই সেই জায়গাগুলোতে আমরা মোটামুটি ভাবে ক্লিয়ার, মানে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এখন দেখেন আপনাদের
এই 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 যে ইফতেকার দিয়েছে, এখানে আপনারা উল্টা পাল্টাতে পারেন কি করে? মনে করেন হচ্ছে বেসিক দিলেন, বেসিকের আগে বিএইচএফ দিলেন, বিডিবিএল একটু পরে দিলেন, ঠিক আছে? তারপরে আনসার বিডিবি, কর্মসংস্থান প্রবাসী, এই দুইটার একটু উল্টাপাল্টা করতে পারেন। এখানে হচ্ছে কি এই উল্টাপাল্টা করাতে কোনো প্রবলেম নাই। কিন্তু এই যে আনসার বিডিবি, প্রবাসী, কর্মসংস্থান ব্যাংক, এইগুলোতে কিন্তু প্রেশার নাই, এই কথা যদি কেউ বলে এটা ভুল। ভুল। বিডিবিএল, বিএইচএফএল সব জায়গা না, সব জায়গা না। আমি এরকম দেখেছি বিডিবিএল এবং বিএইচএফএল কয়েকবার সারাদিনে আমরা মাথাটা তোলার জায়গা পাই না, মাথাটা তোলার জায়গা পায় না, এরকমও আছে, ঠিক আছে? সবাই ব্যাংকিং করে, সবারই এই ধরনের হচ্ছে যে ইফোর্ট আছে। এই 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 জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন। আচ্ছা, সবগুলো চয়েস লিস্ট দিতেই হবে নাকি বাদ দেওয়া যাবে? আসলে আপনি সব দিয়ে দেন, আপনি বাদ দিলে আপনি জয়েন করলে জয়েন করবেন না। আমার কথা হচ্ছে যে বুঝতে পারছেন? আপনারা যদি মনে করেন আমি ব্রাকবে জয়েন করবো না, বাংলাদেশ কৃষি ব্যাংকে জয়েন করবো না, চয়েস লিস্টে 10 নম্বরে দিয়েছেন, যদি আসে আপনি জয়েন করবেন না, কিন্তু আপনি সব কটার চয়েস লিস্ট দিবেন, ঠিক আছে? সবগুলো দিতে পারবেন, বাদ দিবেন না কোনোটা। ওকে? আচ্ছা, এখন আপনাদের চয়েস লিস্ট নিয়ে আমি আমার আমার যে অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক কথা হচ্ছে যে অনেকেই বলে চয়েস লিস্ট দিতে বলে, কিন্তু আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন পার্সপেক্টিভ থাকে, পার্সপেক্টিভ গুলো যদি ওইভাবে না দেখে আমি একটা লিস্ট দিয়ে দিলাম, আসলে ওইটার লিস্টটা আসলে কাজ দেয় না। বুঝতে পারছেন? তো এই হচ্ছে যে ব্যাপার। এখন যদি আপনারা বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার যে চয়েস লিস্টটা দিলাম স্যার, এখান থেকে আমাকে কোন ব্যাংকে দেওয়া হবে, মানে কি মার্কসের উপর ডিপেন্ড করে নাকি স্যার অন্য কোনো? মার্কসের উপর ডিপেন্ড করবে, মার্কসের উপর ডিপেন্ড করবে, তারপরে আপনি সেই অনুযায়ী পাবেন, ঠিক আছে? আপনার মার্কস অনুযায়ী আপনি পাবেন, যে আপনি কততম হলেন সেই অনুযায়ী আপনাকে চয়েস লিস্ট করে দিবে। ইসলামিক বায়ানিসে সবকিছু। আচ্ছা, আলামিন বলেছেন হচ্ছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফিসার ক্যাশ 2020 ভিত্তিক কর্মরত থেকে 2023 অফিসার জেনারেল আবেদন করা ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। বাংলাদেশ ব্যাংকে কি হয়, বাংলাদেশ ব্যাংকে এমন হয় যে অফিসার আছে, এই ব্যাপারটা ভালো করে খেয়াল করেন, আমি খুব সিম্পল কথা বলি, অফিসার আছে। না না ভাই, এই যে আপনারা যে বলেন যে, আচ্ছা আমি এটা আগে আলামিনের আসি, তারপরে আখি নূর ইসলামের সাথে, বসুনিয়ার সাথে আমি কথা বলবো। আলামিন, ব্যাপারটা হচ্ছে যে আপনি অবশ্যই বেটার চয়েস করবেন। আপনার মনে করেন হচ্ছে যে একটা বিষয়, আমাদের বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে জয়েন করে, ঠিক আছে? আগে এটার বলতো ক্লাস 2 অফিসার, ভালো করে কারণ অফিসারকে বলে ক্লাস 2। আর আমরা যারা বাংলাদেশ ব্যাংকের এডিতে জয়েন করতাম তাদেরকে বলতো ক্লাস 1 অফিসার, ভালো করে কারণ ক্লাস 1 ক্লাস 2 অফিসার। এখনো অফিসার যারা করে আগের লোকজন আপনার ক্লাস 2 তে জয়েন করেছে। তো অফিসারদের 2-3 বছরের ভিতরে এডি হয়ে গেল, তাদের ভিতরে একটা আক্ষেপ থাকে, ইস এডি হয়ে গেল না। মানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যারা সেন্ট্রাল ব্যাংকে জয়েন করেছি এডি হিসেবে উই ফিল ব্রাহ্মণ, মানে অন্যভাবে নিয়েন না, মানে অন্য পদ থেকে যারা ওই যে অফিসার বা ক্যাশ অফিসার বা জুনিয়র অফিসার এরা থেকে যারা উঠে আসে, তাদের তুলনায় যে যারা এডি আছে এরা কিন্তু এদের ভিতরে একটা ফিলিং আছে, ব্রাহ্মণ ফিলিং। এবং এই ফিলিংটা, ব্রাহ্মণ ফিলিংটা যে আমরাই করি আমাদের ভিতর থেকে আসতেছে তা না, তারাও আমাদেরকে ফিল করে আমরা তো ক্লাস 2, আপনারা তো হচ্ছে যে ডিরেক্ট এডি, ডিএডি, ডিরেক্ট এডি ব্যাচ। বুঝছেন ব্যাপারটা? তো আপনি যখন ক্যাশ অফিসার হিসেবে আছেন, আপনি যদি সিনিয়র অফিসারে চান্স পান 2023 অফিসার জেনারেল, ক্যাশ অফিসার থেকে আপনি হচ্ছে অফিসারে যাওয়াটা ভালো, অফিসারে যাওয়াটা খারাপ না। এখন যদি আপনি ক্যাশ অফিসার থেকে বেরোয় আসতে পারেন ওই জায়গার জয়েনের আগে, তাহলে আর আপনি সুইচ করবেন না। আলামিন, আমার কথাটা কি বুঝতে পারছেন? ক্যাশ অফিসার থেকে মনে করেন হচ্ছে কি ডিপ্লোমা দিয়ে যদি আপনি বেরোয় আসতে পারেন আপনার ওই জায়গা জয়েনের আগে থেকে, তাহলে আপনি আর সুইচ করবেন না। ওকে, ক্লিয়ার কি? আপনার কথা আমি বুঝতে পারছি না, একটু জোরে বলবেন। আর একটা প্রশ্ন হচ্ছে ক্যাশ অফিসার থেকে আপনি যদি ক্যাশে থাকেন, ক্যাশ অফিসারে আপনি ক্যাশ ইনচার্জ হবেন, আর কত দূর হবেন? স্যার জনতায় তো স্যার জনতায় তো ক্যাশ থেকে স্যার সিনিয়র অফিসার হইলে তখন আর ক্যাশের ইয়াটা থাকে না স্যার জনতা ব্যাংকে। মানে কি থাকে না বুঝি নেই।
মানে ক্যাশ অফিসার থেকে প্রমোশন হইলে তখন সিনিয়র অফিসার সরাসরি হয়ে যায়, ক্যাশের আর ট্যাগটা থাকে না আর কি সাথে। আচ্ছা, সেটা তো সব জায়গা না, সব জায়গা তো না। আমাদের তো এডি হয়ে গেলে ট্যাগটা থাকে না, কিন্তু ওই ট্যাগ থাকে। ও আপনি কিন্তু ক্যাশ স্যার থেকে আসছেন না, স্যার ওইটাই ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে উনি বলছেন যে অফিসার 22 ভিত্তিকে কর্মরত আছে, ওখান থেকে 2023-এর অফিসার আবেদন করা ঠিক হবে কিনা। আমার কথা হচ্ছে যে আচ্ছা, হ্যাঁ গ্যারেজে রেখে আসছো? কোন গ্যারেজে রাখছো আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু আলামিনের বিষয়ে বলি। আলামিন 2023-এ একই গ্রেড কিন্তু। এখন দেখেন, আপনি যদি ক্যাশে কর্মরত থাকেন, আপনি যদি ক্যাশ থেকে বেরোতে পারেন, তাহলে অফিসারে আবেদন করার দরকার নেই। আর যদি না বের হওয়ার সুযোগ থাকে, তাহলে অফিসারে আবেদন করেন। কারণ কি, অফিসার থেকে আপনার অনেক দূর প্রমোশন আছে। ক্যাশের প্রমোশন কেমন আপনাদের, আপনি যদি একটু আমাকে বলেন। ক্যাশের প্রমোশন তো স্লো হওয়ার কথা। আলামিন একটু স্যার জনতা ব্যাংকে, স্যার আমি জনতা ব্যাংকে আছি তো স্যার, এখানে স্যার ক্যাশ থেকে প্রমোশন হলে সরাসরি সিনিয়র অফিসার হয়, ওইখানে আর কোনো বিভেদ নাই কে ক্যাশ কে ইয়ে, মানে তখন মানে তাহলে তো তাহলে তো আপনার তো আর কি দরকারই তো নাই। তাহলে কি দরকার আছে? তাহলে কিন্তু দরকার নাই আপনার। যদি তাই যদি হয়, তাহলে তো কোনো দরকারই নেই। ঠিক আছে, কিন্তু জনতা ব্যাংকে প্রমোশন পাওয়া তো ঝামেলা। am I right? জি স্যার একটু স্লো স্যার। একটু স্লো না, এবং আরো অনেক বিষয় আছে, তাই নয় কি? স্যার এখনো শিখতেছি আর কি, জানতেছি। হ্যাঁ, না আমাদের কাছে অভিযোগ আসে তো, বুঝছেন। আমরা অভিযোগ পাই যে এই হয়েছে ওই হয়েছে। এখন যাই হোক, আমরা অভিযোগ পাই, করি। বাট ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার মতো করে হচ্ছে যে করেন। যে ব্যাপারটা হচ্ছে যে, যদি আর কি সিনিয়র অফিসার প্রমোশন, তাহলে আপনার অফিসারের কেন অ্যাপ্লাই করবেন? দরকার তো নাই। আচ্ছা, বেসিক ব্যাংক, আমাদের আকিনুর ইসলাম বলেছেন প্রাইভেট ব্যাংকের সাথে মার্জ হলে কর্মকর্তার পেনশন। আচ্ছা, একটু ভালো করে বলেন তো, সরকারি কোন ব্যাংকটা এখন পর্যন্ত মার্জ হয়েছে? নাম্বার ওয়ান ইস্যু যে আপনারা এটা বলতেছেন, আমি জাস্ট অ্যাভয়েড করে যাওয়া যায়। এখন পর্যন্ত সরকারি কোন ব্যাংক মার্জ হয়েছে? নাম্বার ওয়ান ইস্যু হচ্ছে এটা। আর যদি প্রাইভেট ব্যাংকের সাথে মার্জ হয়, বলবেন আলহামদুলিল্লাহ। কারণ কি জানেন? আপনি এখন বেতন পান কত? প্রাইভেট ব্যাংক আপনাদের থেকে অনেক বেশি স্যালারি ড্র করে, ওদের গ্র্যাচুইটি বলেন, এই বলেন। আপনি দিন শেষে যায় কত টাকা নিয়ে আসতে পারবেন বলেন? আপনি যখন পেনশন পাবেন, কত টাকার পেনশন পাবেন? এখনকার অনুযায়ী 80 লাখ টাকা পেনশন পাইলেন, তাই না? বড় জোর 80 লাখ টাকা পেনশন পাবেন। 80 লাখ টাকা পেনশন যদি পান, আপনি প্রাইভেট ব্যাংকে যদি এখন চাকরি করতে করতে যান, আপনি তো প্রতি মাসে তো 10 লাখ টাকা তো এমনি এক্সট্রা পাবেন। ওখানে যদি 5 লাখ টাকা পাবেন, এখানে পাবেন তার ডাবল টাকা। ওই টাকাটা হিসাব করে দেখেন না আপনি, তাহলে তো আপনি বুঝতে পারবেন। সো ওইটাই ইস্যু না। বেসিক ব্যাংক খারাপ না, ভালো। এবং স্যার আপনি যদি তাহলে কি বলেন প্রাইভেট ব্যাংক এগিয়ে আছে সরকারির চেয়ে? প্রাইভেট ব্যাংক অবশ্যই আগায় আছে, সন্দেহে সব দিক থেকে আগায় আছে। একটা শুধু আপনি কয়েকটা বাদে। সরকারি ব্যাংকের কর্মকর্তারা কত দূর জানে? আমরা সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা কত, আমাদের একটু পড়াশোনা হয়, মানে আমরা একটু 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 অন্যান্যদের থেকে একটু একটু হলেও হচ্ছে যে পড়াশোনা করি, কারণ আমাদের একটু পড়াশোনা করতে হয়। প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে যারা যারা কর্মকর্তা, যারা দেখবেন দোজ পিপল আর অনেক স্মার্টার। তারা কেন স্মার্টার? তারা সবসময় নিজেকে ট্রেন আপ করে, তাদেরকে সবসময় ট্রেনিং এর ভিতরে রাখে, তাদের ভিতরে গ্রো আপ হয়, তাদের স্কিল বাড়ানোর চেষ্টা করে। প্রাইভেট ব্যাংকে, সরকারি ব্যাংকে কয়টা ট্রেনিং হয়? ট্রেনিং হয় না। কিন্তু বেসরকারি ব্যাংক যান আপনি, জানি না আপনাদের ভিতরে কেউ বেসরকারি ব্যাংকে চাকরি করছে না, প্রচুর ট্রেনিং হয়। যারা হচ্ছে যে ওই যে এমটিও লেভেলে যায়, বা এই যে আর কি অফিসার লেভেলে, এদেরকে প্রচুর ট্রেন আপ করে, ম্যানেজার থেকে প্রচুর ট্রেন আপ করে, তাদেরকে অনেক ডেভেলপ করে। এবং তারা এই কারণে তো সুইচ করতে পারে। তারা এক ব্যাংক থেকে এক ব্যাংক থেকে গেছে, ধুম করে দেখবেন যে কয়েক বছর। আমার সাথে যারা ছিল, তারা তো হচ্ছে যে এখন আমার 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 লেভেলের যারা ফ্রেন্ড, একজন হচ্ছে ভিপি, ভাইস প্রেসিডেন্ট। আমার আমার ফ্রেন্ড হচ্ছে ভিপি, ভাইস প্রেসিডেন্ট। হি ইজ ড্রয়িং এ স্যালারি অ্যারাউন্ড 4 লাখ টাকা। আমি কত টাকা ইনকাম করছি?
আমি মাস শেষে ভাই 70 60 70 হাজার টাকা সব মিলে 80 হাজার টাকা কাটে কিন্তু নিই। স্যার লাস্টে কি তাহলে মানে রিটায়ার্ডের সময় কি অনেক টাকা পাওয়া যাবে? আর ভাই রিটায়ারের সময় আপনার টাকার দরকারটা কি? এখান থেকে তো টাকা পাচ্ছেন, এখান থেকে আপনার একটা টাকা কেটে রেখে ওই আপনি যদি যে টাকাটা দেন ওই টাকাটা হুম। দিয়ে আপনি একটা প্রাইভেট ব্যাংকে 10 বছর চাকরি করে যান, 10 বছর চাকরি করে যখন রিটায়ারমেন্টে মানে চাকরি ওই ব্যাংক সুইচ করে আরেক ব্যাংকে যান, এমনি পাবেন 20 30 লাখ টাকা এমনি পায়। এই আচ্ছা যে আচ্ছা, পেনশন তাহলে কি গ্রাচুইটি স্যার? এইগুলো ভাই এর থেকে অনেক ভালো, অনেক বেশি সুবিধা প্রাইভেট ব্যাংকে আছে। আমরা শুধু হচ্ছে যে একটা ব্যাপার কি আর সরকারি, স্যার বাংলাদেশ ব্যাংক সবার আগে। হ্যাঁ সেটা অবশ্যই আমি নিজে প্রাইভেটে একটা ব্যাপার কি খেয়াল রাখবেন, ব্যাপারটা হচ্ছে যে মানুষ সরকারি জায়গায় আসছে কেন? বিকজ অফ সিকিউরিটি, ঠিক আছে? হ্যাঁ আবির, আমরা তো হচ্ছে যে যাদের আর কি অ্যাক্সেস পাচ্ছে না তাদের তো অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তো আমাদের অ্যাক্সেস বাড়িয়ে দিচ্ছি তো। আচ্ছা যাই হোক, আপনি হচ্ছে যে ওই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন, আপনাদের অ্যাক্সেস বাড়িয়ে দিবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে সো আপনারা হচ্ছে যে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে ওই যে বেসিক ব্যাংক এই বিষয়গুলো মাথায় নিয়েন না। মানে এটা ব্যাংকের মতো নয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন, এটা মূলত শেয়ার বাজার এইগুলো নিয়ে কাজ করে, বিভিন্ন ইস্যুস গুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? এগুলো নিয়ে কাজ করে, একটু কাজকর্মের ধরনটা একটু ভিন্ন, ঠিক আছে? একটু একটু ভিন্ন ভাবে কাজ করে, আর কিছু না। কিন্তু সুযোগ সুবিধা সবকিছু ব্যাংকের মতো। হ্যাঁ মোটামুটি 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 ব্যাংকের মতো সকল সুযোগ সুবিধা, ঠিক আছে? না না। আর বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসবে ভাই, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আসবে, নিজস্ব সার্কুলার যেটা এটা আসবে, ইনশাল্লাহ আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এটা নিয়ে হচ্ছে স্যার টেনশন। অফিসার এডি আর ক্যাশ তিনটা একসাথে? ক্যাশ তো কিছুদিন আগে নিল, ইডি আসবে, অফিসারও আসবে, ঠিক আছে? অফিসারও আসবে, এডিও আসবে, একটু সময় লাগবে। এই যে আমরা বিভিন্ন কোচিং, আমরাও একসময় লিখেছিলাম যে জুলাইয়ের আগে বলছিলাম খুব তাড়াতাড়ি সার্কুলার আসবে, সেই সময় কথা চলতেছিল, এই জন্য খুব তাড়াতাড়ি সার্কুলার আসবে বলেছিলাম। তো তারপরে কিন্তু আমরা একদম অফ করে দিচ্ছি, আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছি না, খুব তাড়াতাড়ি সার্কুলার আসবে না, ঠিক আছে? অনেকেই হচ্ছে যে আর কি গালাগালিও দিয়েছে, এই বিভিন্ন মজুদার আপডেট, তারপরে ক্যারিয়ার ম্যাপ, টার্নিং পয়েন্ট, এই যে এডি সার্কুলার আসলো, এটা নিয়ে আমাদেরকে নক দিয়েছে, বলছি আসবে না। তো আপনারা হচ্ছে যে তো আমরা যেটা বলছি সেটাই তো আসলে দিন শেষে যা হলো। একটা জিনিস খেয়াল রাখেন, আমরা হচ্ছে যে ভুয়া তথ্য দিব না। যদি শুনি, হ্যাঁ যদি এরকম জানতে পারি যে অথেন্টিক সোর্স থেকে যদি জানতে পারি যে হ্যাঁ সার্কুলার আসতে পারে, তখন আমরা বলবো সার্কুলার আসবে। আপনারা দেখবেন একটু ভালো করে আমাদের পেজ দেখবেন, এর আগেও যখন হয়েছে বিভিন্ন জন বিভিন্ন, এই যে একবার যখন হচ্ছে যে কি হলো, একবার আহ, আহ, একটা রিট হলো বাংলাদেশ ব্যাংকের এডিতে, রিট হওয়ার পরে বিভিন্ন কোচিং থেকে বললো যে ভাই ইমিডিয়েটলি 2-4 মাসের ভিতরে হবে না, আপনারা এখনই ভর্তি হয়ে যান এখানে। আমরা জাস্ট কোনো কথা আমাদের কাছে জানতে, আমরা বলছি একটু সময় দেন, আগামীকাল জানাবে বাংলাদেশ ব্যাংক। আমরা জানা দিচ্ছি আগামীকাল বাংলাদেশ ব্যাংক জানাবে কথাটার এই। আর সেই পরীক্ষা তো যে 2 দিনের পরে যেহেতু সেই শুক্রবারে হইলো, এক সপ্তাহ রবিবার দিন রিড হইলো, সোমবার দিন রিড হলো না মঙ্গলবার দিন, হ্যাঁ সোমবার দিন রিড করলো না মঙ্গলবার দিন রিড করলো, বুধবার দিন রিড খারিজ হয়ে গেল। আমাদের সেই পরীক্ষা হলো, অনেক স্টুডেন্ট আপনারা করেন, স্টুডেন্টরা মোটিভেশন দিয়ে বৃহস্পতিবার দিন থেকে পরে কিন্তু সে পরীক্ষা আছে। হ্যাঁ 2022 ভিত্তিক পরীক্ষা শুরু হবে, তোড়জোড় চলতেছে এটা, এইগুলো করার। একটা ব্যাপার কি, আমি একটু আপনাদেরকে ওপেনলি একটা জিনিস বলি, দেখেন দেশটা একটা ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়েছে, ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতরে যাওয়ার কারণে যে জিনিসটা হয়েছে, আর্থিক খাতে একটা খুব ঝামেলার ভিতর দিয়ে গিয়েছে। এখন সেন্ট্রাল ব্যাংকের কিন্তু অনেক কাজ, এই কাজের ভিতর সবচেয়ে বড় কাজ আমাদের সেন্ট্রাল ব্যাংকে রিক্রুটমেন্ট, ট্রান্সফার, পোস্টিং, এটা করে HRD1। সো আপনারা বলেন এই যে সংস্কার, মানে একটা দেশের পরিবর্তন হলো, এই সময়ে রিক্রুটমেন্টটা বেশি জরুরি না,
ট্রান্সফার পোস্টিং গুলো দিয়ে একটা 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 আর কি সংস্কারটা বেশি জরুরি। আপনারা বুঝতেই পারছেন ট্রান্সফার পোস্টিং এর এই এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো সেই ইম্পর্টেন্সটাই দিচ্ছে সেন্ট্রাল ব্যাংক, রিক্রুটমেন্টটা একটু ধীরে নিয়ে নেওয়ার চেষ্টা করছে। সো এই জন্য এই বছরের প্রতি বছর যে 100 যে সার্কুলার হওয়ার কথা ছিল সেটা এবছর হয় নাই। ওকে, বায়ুভিত্তিক পরীক্ষা খুব তাড়াতাড়ি আসবে। স্যার অ্যামাউন্টটা কি 100ই থাকবে না 100 আপ প্লাস মাইনাস কিছু হতে পারে? বুঝি নাই। এডি বা অফিসারের যে রিক্রুটমেন্টটা হয় এটার কি অ্যামাউন্ট অফিসার বেশি হতে পারে, এডি 100। এটা ছিল আব্দুর রউফ তালুকদারের মানে একটা, ওনার 155টা ছিল। না না, লাস্ট তো 100টা ছিল। আব্দুর রউফ তালুকদারের কিন্তু 100টাই ছিল, মানে 100টা। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক একটা ব্যাপার ছিল যে বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট সার্কুলার এমন ভাবে দিত যে তার যে কয়টা এডি পোস্ট ফাঁকা সেই কয়টা সার্কুলার দিত, বুঝছেন? তো এই বছর মনে করেন এডি পোস্ট ফাঁকা আছে 270টা, বাংলাদেশ ব্যাংক 270টা পোস্টে দিত। খুব ভালো করে খেয়াল করেন, 270টা দেওয়ার পরে তারপরে যে আরেকটা সার্কুলার দিত ওই 270টা। এর পরের বছর দেখা গেল কি প্রমোশন পেয়ে আর কি পেয়ে এডি পোস্ট ফাঁকা হয়েছে মনে করেন 150টা, তারপরের বছর 150টা দিত। এই বছর পরে দেখা গেল কি এই বছর মাত্র 10টা পোস্ট ফাঁকা আছে। এরকম নিয়ে দেখা গেলো এই বছর কোনো পোস্ট ফাঁকা হয়নি বা ফাঁকা নাই, ওইভাবে খুব বেশি ফাঁকা নাই। কারণ কি অফিসার থেকে যখন এডি হয় ওরাও তো পোস্ট পূর্ণ করে ফেলে, তো এরকম ফাঁকা নাই। তো এটা যে না হলে তাহলে কি হচ্ছে, প্রতি বছরের স্টুডেন্টরা যে বছর হচ্ছে না রিক্রুটমেন্ট, গত বছর যেমন হচ্ছে একটা সার্কুলার হলো না, 2024-এর অনেকেই মানে কি বলা চলে মানে বঞ্চিত হলো না, যে তারা একটা রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত হলো। যে সো ওই সময় একটা ডিসিশন নিয়েছিল সে, এটা আমি পজিটিভলি দেখেছি তার অনেক নেগেটিভলি জিনিস থাকলেও আমি এটাকে পজিটিভলি দেখি যে সে একটা ডিসিশন নিয়েছিল যে ওকে এখন থেকে প্রতি বছর 100 জন করে নিব। তাতে কি হচ্ছে প্রতি বছর একটা সার্কুলার আর কি আসতো সেরকম। তো সেই জিনিসটা এবার ইনশাল্লাহ ওটা এখনো চালু আছে। এখন আমি জানি না এই গভর্নর এসে কি করবে সেটা সম্পর্কে এখনো, এখন এই নিয়ে কোনো কথাই হচ্ছে না, বুঝছেন? মানে উপর দিয়ে বলে নাই যে এডি সার্কুলার নেওয়া দরকার। ওকে, আচ্ছা আর কোনো এই যে দেখেন আপনাদের চয়েস লিস্টের যে বক্তব্য আছে, আমার মনে হয় যে 50 জন ছিলেন তাদের কাছে চয়েস লিস্ট নিয়ে তো আর কোনো কোশ্চেন তো থাকার কথা না। চয়েস লিস্ট আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করে চয়েস লিস্ট আপনাদের কাছে চয়েস লিস্ট কি ক্লিয়ার? মানে কেন দিচ্ছেন কি কারণে দিচ্ছেন এটা তো আপনারা ক্লিয়ার মোটামুটি, রাইট? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন স্যার আমার একটা প্রশ্ন ছিল প্রবাসী কল্যাণ ব্যাংকে এক্স্যাক্টলি এই ব্যাংকের শাখা মানে টোটাল কাজটা এর কাজের গতিটা কিরকম, প্রেসার? কাজের গতি বলতে কি মানে কাজের গতি অন্যান্য ব্যাংকের মতো তো অবশ্যই না, কিন্তু এইখানে হচ্ছে যে লোকবল সংকট আছে, আপনার কাজের প্রেশার থাকবে, বুঝছেন ব্যাপারটা? ব্যাংক তো দিন শেষে এটা একটা ব্যাংক। সো আমি যদি যাই যে বলি যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আপনি অ্যাকাউন্ট খুলবে, নাম দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক, ঠিক আছে? প্রবাসীদের জন্য হচ্ছে যে অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু জেনারেল গ্রাহকরাও যে আমরা যদি জেনারেল গ্রাহক হিসেবে যে অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন জেনারেল গ্রাহককে নিয়ে, হয়তো জেনারেল গ্রাহকের ডিপোজিট করতে পারবে, জেনারেল গ্রাহকের জিনিস মানে বুঝতে বুঝতে পারছেন, বাণিজ্যে সহায়তা করতে পারবে। বাট ব্যাপারটা হচ্ছে যে মানে ওদের স্পেশালাইজ যে জায়গাটা, ফোকাসটা যে জায়গাটা প্রবাসী কল্যাণ, প্রবাসী যারা আছে তাদেরকে নিয়ে করার চেষ্টা করে, এইটাই হচ্ছে কথা। কিন্তু সবাই কিন্তু ব্যাংকিং করে, ওকে? মেইনলি ব্যাংকিং করবে কিন্তু রেমিটেন্সের উপরে প্রায়োরিটাইজ থাকবে, তাই তো? অনেকটা এরকম, ঠিক আছে? রেমিটেন্স বলতে কি ওই যে প্রবাসীদের নিয়ে আসলে কাজ করা। আচ্ছা স্যার, ক্লাস রেকর্ডিংটা এফবি তে অন্যান্য কোথাও আপলোড দিলে ভালো হয়, প্রথম দিকে মিস করেছি। এফবি তে এইভাবে আসলে কি আমি একদম ওপেনলি যেটা বলি, এফবি তে প্রথমে দেওয়ার চেষ্টা করেছিলাম, যখন এফবি তে যাইনি তখন আমি একটু ওপেন হয়েছি, খোলামেলা হয়েছি। কারণ আমি ওপেনলি বলতে পারি না যে কি যেন বলে কৃষি ব্যাংকে লুঙ্গি পরে অফিস করা যায়, যে করতে হয়, তো এটা তো ওপেনলি বলা যাবে না, বুঝছেন ব্যাপারটা?
মানে ও বললে হচ্ছে কৃষি ব্যাংকই বলবে যে একটা সেন্ট্রাল ব্যাংক আমাদের ছোট করেছে সেন্ট্রাল ব্যাংকার। তো ফ্যাক্ট যেটা সেটা বলেছি, বাট ব্যাপারটা এরকম। আপনি ওই যে লিস্টে দেখেন, কোনো কোশ্চেন থাকলে করেন। এই যে কোশ্চেন, এই যে ইফতেকার যে একটা দিয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে দিস দিস ওকে। আপনি এই লিস্টটা দেখেন, এই লিস্টটা আমার কাছে মনে হয়েছে ইউ ক্যান গো উইথ ইট দ্যাট। এই লিস্টটা হচ্ছে যে আহ, আমার কাছে ওকে মনে হয়েছে। আমি এখানে একটু রিফাইন করে আমি লিস্টটা দিয়ে দিব না, ঠিক আছে? 1 2 তারপর হচ্ছে যে 3, এইভাবে করে আমি দিয়ে দিব না। এটা হলে হ্যাঁ, আপনি যে মানে সব মিলে একটু কর্পোরেট যদি কালচার বুঝে বলেন, এনভায়রনমেন্টটা যদি বলেন, তাহলে বিডিবিএল আর বিএইচএফএল একটু একটু আগায় আছে, একটু আগায় আছে। অগ্রণীয় খারাপ না, অগ্রণীয় ভালো, অগ্রণীয় খুব ভালো ব্যাংক। আমি নিজে হচ্ছে যে করেছি, তো আমি নিজে হচ্ছে যে ইন্সপেকশন করেছি, খারাপ না, ভালো। আপনি বিডিবিএল এর থেকে আগায় রাখেন, কোনো সমস্যা নাই। মানে এই বিডিবিএল বিএইচএফএল এটা। আচ্ছা, এখন অনেকে অ্যাপ্লিকেশন করতে যে সমস্যা পড়তেছেন, আসলে অ্যাপ্লিকেশন করতে গেলে যারা সমস্যা পড়তেছেন, আহ, একজন হচ্ছে যে ভ্যালিড ডেট অফ বার্থ নিয়ে সমস্যা, আসলে কি সমস্যা এটা বুঝতেছি না আমি। আহ, মানে আপনার সমস্যাটা কি, এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা স্যার, এই জায়গায় আমার যেটা সমস্যা হচ্ছে, আমি একটু ডিটেলস বলি। হ্যাঁ, এবার আমার অনার্স শেষ হয়েছে, এই 24-এ রেজাল্ট দিছে। তো আমি Congratulations. যখন অ্যাপ্লিকেশনটা করতে যাচ্ছি, হুম। তো এখানে ভ্যালিড অফ ডেটটা দেখাচ্ছে, আমি আমার জন্ম তারিখটা সঠিক দিচ্ছি, তারপরেও কেন যেন এরকম দেখাচ্ছে। হুম। আপনার জন্ম তারিখ কত সালে? 99 অক্টোবর 11 তারিখ। 99 হলে তো আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 19 বছর দেখাচ্ছে কেন? হ্যাঁ, এইটাই আমার জানার, এইরকম হচ্ছে কেন যেন। স্যার, এটা 2019-এর একটা আপডেট, ওইটা রয়ে গেছে। এটা আমিও দেখেছিলাম সিভির মাঝখানে, ওখানে রিকভারি করার জন্য আমি এডিট করতে গিয়েছিলাম, দেখলাম লাস্ট ডেট দেওয়া 2019 বেস করে। মানে এইটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, পরে এটা আবার 2-3 বার করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, ওই যে শুনলেন। আর যদি না ঠিক হয়, আপনি একটু 2 দিন 3 দিন ট্রাই করেন। যখন না ঠিক হবে, তখন কয়েকদিন মানে ওই অ্যাপ্লাই করার 1 সপ্তাহ আগে আমাদেরকে একটু নক করেন, তখন আমি একজনের সাথে কানেক্ট করা দিব। কিন্তু এমনি করতে থাকেন, কারণ কি স্যার, স্যালারি, ইনসেনটিভ, বোনাস, স্যালারি কোনো জায়গায় বেশি পাবেন না, সব স্যালারি এক। ইনসেনটিভ বোনাস বেশি পাবো, অ্যাজ পার্সপেক্টিভ আরেকটা সিকোয়েন্স দেওয়া যাবে। আচ্ছা, আমি বলি, স্যালারি ইনসেনটিভটা ডিপেন্ড করে, মনে করেন এই বছর সোনালী ব্যাংকে ভালো প্রফিট হয়েছে, সো তারা অনেক পাইছে। এবার যেমন তারা চাইছে 8টা বোনাস, সরকারের কাছে চাইছে, মানে সরকারের কাছে তো না আর কি, তার পর্ষদের কাছে তারা প্রমোশন প্রস্তাব করেছে যে আমরা যেহেতু অনেক এত কোটি টাকা প্রফিট করেছি, আমাদেরকে 8টা বোনাস দেওয়া হোক। আমরা চেয়েছিলাম 7টা বোনাস, আমাদেরকে দেওয়া হয়েছে। গত বছর 5.5টা ছিল, এই বছর 5.5টা বোনাস দেওয়া হয়েছে। ঠিক আছে, তারা 8টা বোনাস চেয়েছে, আমরা চাই যে হ্যাঁ তারা পাক, কোনো সমস্যা নেই। কিন্তু হয়তো 8টা তারা পাবে না, হয়তো 5টা বোনাস পাবে। ঠিক আছে, এটা এই ইসেও বোনাস পাওয়া যায়। আইসিবি তেও বোনাস দেওয়া হয়, আইসিবি অগ্রণীতেও বোনাস দেওয়া হয়, এইগুলোতে বোনাস বেশ ভালো পাওয়া যায়। কিন্তু ওই যে কৃষি ব্যাংক বা এইগুলোতে পারফরমেন্স আসলে তো ওইভাবে হয় না, প্রফিট ওইভাবে হয় না, এই জন্য বোনাসটার পরিমাণটা কম। অন্যান্য ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে সোনালী ব্যাংকে একটু বোনাস আইসিবি তে বোনাসটা ভালো থাকে, যদিও এবছর লস। তারপরে আমি নিশ্চিত যে আইসিবি তে বোনাস পাবে, ডিস্ট্রিবিউট করার কথা। ঠিক আছে, যে সিকোয়েন্স দেওয়া হয়েছে না, ওই সিকোয়েন্সেই রাখেন আপনি। ঠিক আছে, এই সিকোয়েন্সই রাখেন। আমি বলবো যে অগ্রণী, বিডিবিএল, বিএইচএফএল, এখান থেকে আপনি উলট পালট করতে পারেন। 1 2 3, 1 2 এর ক্ষেত্রে আপনি উলট পালট করতে পারেন। তারপরে হচ্ছে 3 হচ্ছে যে আপনি বেসিক রাখতে পারেন, কোনো সমস্যা নাই 3-এ। 3 4 না, 3 আছে। তারপরে যে 4 5 6 আপনি উলট পালট করতে পারেন, 7 8 9 উলট পালট করতে পারেন। 10 11 তো বিকেবি রাখুক, ঠিক আছে। আচ্ছা,
এখন আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলি। খুব আমাদের স্টুডেন্ট যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তারা হচ্ছে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলি খুব শীঘ্রই আপনাদের সবার গ্রুপে একটা ফর্ম দেওয়া হয়েছে। আমি একটু দেখি, আমি একটু ফর্মটা শেয়ার করি। ফর্ম শেয়ার করবো না, এটা শেয়ার করি আপনাদেরকে। আমার ওয়েবসাইটের এটা আমি আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি যে এই যে 40 দিনের একটা প্রোগ্রাম, যে 2022 ভিত্তিক কম্বাইন্ড ব্যাংকের শর্ট টার্ম প্রস্তুতি 500 টাকার একটা কোর্স আমাদের ব্যাচের স্টুডেন্টদের জন্য সবার জন্য ফ্রি রাখা হয়েছে। আমাদের যারা ভর্তিকৃত স্টুডেন্ট, শর্ত একটাই যে আপনাকে 2022 ভিত্তিক ভাবে অ্যাপ্লাই করতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যে 2022 ভিত্তিক যেটা সার্কুলার হয়েছিল সেখানে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সো এইখানে হচ্ছে যে আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আর অন্য বাইরের স্টুডেন্ট যারা ভর্তি হবে তারা হচ্ছে যে 500 টাকায় ভর্তি হবে। এখানে হচ্ছে যে টোটাল এক্সাম থাকবে 18টা এক্সাম কিভাবে হবে, যেমন আগামীকাল একটা ক্লাস হবে, আগামীকাল ক্লাস হলে সেই ক্লাসে টিচার থাকবে। টিচার হচ্ছে যে আমাদেরই স্টুডেন্ট, শাহজালাল ব্যাংকের এমটিও ছিল, এখন বাংলাদেশ ব্যাংকের অফিসার হিসেবে সেকেন্ড হয়েছিল অফিসারের পোস্টে। জাফির জারিফ জারিফ না জাফির জারিফ জারিফ তো জারিফ আপনাদের ক্লাস নেবেন। ক্লাস নিয়ে সে বলে দিবে এই সপ্তাহে কি কি পড়বেন, টপিক গুলো বলে দিবে, কোন কোন টপিক পড়বেন সেটা বলে দিবে। তো প্রতি সপ্তাহে 2 থেকে 3টা এক্সাম হবে, সপ্তাহে একটা দিন থাকবে সলভ ক্লাস, যে ওই প্রতি 3টা ক্লাস বা 2টা ক্লাস পর পর আপনাকে একটা সলভ নেবে। প্রতিটা ক্লাস ইসের পরে 2টা ক্লাস পর পর আপনাকে একটা সলভ নেবে আর ফুল লেন্থ একটা মডেল টেস্ট নেবে। যা মনে করেন 2 সপ্তাহ পর পর বা 10 দিন পর পর একটা ফুল লেন্থ আপনার একটা মডেল টেস্ট নেবে, যাতে আপনারা হচ্ছে যে একটা কমপ্লিট মানে শর্ট মোমেন্টে আপনি যাতে প্রিপারেশন নিতে পারেন। বুঝতে পেরেছেন? এটা এটা আমাদের যেসব যারা, সবাই না, যারা আসলে আপনারা করেছেন, আমাদের অ্যাপ্লাই করেছেন তাদের, ঠিক আছে। রুটিন কোথায় পাবো? আচ্ছা, আপনাদের ক্লাস কবে থেকে স্টার্ট হবে এটা হচ্ছে যে রবি ইসলাম হচ্ছে যে, আমি বলি আজকেই আমরা ক্লাস শুরু করতে চেয়েছিলাম 8টা থেকে, যেহেতু আমি আসতে পারি নাই। সো আজকে আমাদের এই যে কম্বাইন্ড ব্যাংকে যারা অ্যাপ্লাই করেছেন, এটা সবার চাওয়া ছিল, সবার জন্য এই ক্লাসটা ওপেন রাখা হয়েছে, সকল স্টুডেন্টের জন্য। ঠিক আছে, আমরা মোটামুটি আগামীকাল থেকে ক্লাস শুরু করে দিব। আমাদের যারা স্টুডেন্ট আছেন 38 ব্যাচের স্টুডেন্টের ক্লাস আমরা আগামীকাল থেকে শুরু করে দিব। আগামীকাল আপনাদেরকে আপনাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আগামীকাল 8টার দিক থেকে আমরা একটা ক্লাস শুরু করব। আর এইটা আর আর তো তেমন কিছু না। আর কোনো কোশ্চেন আছে, কোয়ারিজ আছে? স্যার একটা গুগল ফর্মটা পূরণ করছিলাম স্যার, তারপরে কোনো আপডেট পাইনি স্যার। আচ্ছা, আপনারা যারা আছেন, আপনি কি অ্যাপ্লাই করেছেন আলামিন, রাইট? জি স্যার। আপনি তো আমাদের কোন ব্যাচের স্টুডেন্ট? 37। 33 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, তাহলে আপনার রোল নাম্বার, এটা দেখে যাদের রোল নাম্বার আছে ওই অনুযায়ী আপনারা দেখবেন, আপনারা ওই মাই কোর্সে যাবেন না, তখন আপনি ওই পেয়ে যাবেন। মাই কোর্সে যখন যাবেন, মাই কোর্সে গেলে আপনি দেখবেন যে 40 ডেজ প্রোগ্রাম আপনার 37 ব্যাচের সাথে সাথে, এরকম 37 আছে, 37 ব্যাচের সাথে সাথে আপনি 40 ডেজ প্রোগ্রামটা আপনার মাই কোর্স অপশনে অ্যাভেলেবেল থাকবে, রাইট? রোল নাম্বার বলতে কোনটা, যেটা আমাদের 22 ভিত্তিকে রোল আসছে সেটা, নাকি যেটা আমরা 22 ভিত্তিকে যারা রোল আছে সেটাই দিবেন। আপনার 22 ভিত্তিক পরীক্ষার রোল নাম্বার, মানে ওই অ্যাপ্লাই না যারা করবে না তাদের এটা অ্যাপ্লাই, মানে যে 22 ভিত্তিক অ্যাপ্লাই করে না তাকে এটাতে অ্যাক্সেস দিব না, কারণ এটাতে অ্যাক্সেস দিয়ে তার পড়াশোনা নষ্ট করার কোনো দরকার নাই।
বরং জি এ যদি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের এডি আসলো, পরবর্তীতে যে সার্কুলার আসবে সেই সময় তাকে অ্যাক্সেস দিব, তখন তার অ্যাক্সেস দিতে। এখন হচ্ছে যে সে হচ্ছে যে শুধু ওই করবে। আর একটা বিষয় আমি বলে রাখি স্পষ্ট, সবার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, এইখানে যদি আমি আপনাদের রোল নাম্বার কেন রাখা হয়েছে, একটা কারণে রাখা হয়েছে, আমি দেখবো কয়জন অ্যাটেন্ড করতেছে। পরপর 2টা পরীক্ষা অ্যাটেন্ড করে নাই, 3টা পরীক্ষার সময় আমি তাকে বের করে দিব গ্রুপ থেকে, শুধুমাত্র এই কারণে। আমরা এর আগে আমরা 2 মাসের একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলাম, আমাদের স্টুডেন্টরা আছে, অ্যাক্সেস দিয়েছি সবাইকে, প্রায় 200 থেকে 250 স্টুডেন্টকে অ্যাক্সেস দিয়েছি, পরীক্ষা দেয় মাত্র 6 জন। তাহলে একটা 6 জনের পরীক্ষার জন্য আমাদের তো 15,000 20,000 টাকা খরচ করার দরকার নেই। আমার তো 15 থেকে 20,000 টাকা খরচ হয়েছে ওই এক্সামটা, পুরো প্রোগ্রামটা রান করতে। তো 20,000 টাকা খরচ করার তো দরকার নেই আমার, মাত্র 6 জনের জন্য। 6 জনকে আলাদাভাবে আমি হচ্ছে রেকর্ড দিয়ে দিতাম, এই যে রিভিশন ক্লাস এইগুলো দিচ্ছি। সো আমি হচ্ছে যে আই ওয়ান্ট টু মেক ইট ইফেক্টিভ। আর সবার ক্ষেত্রে বলছি, যারা আছেন সবার ক্ষেত্রে বলছি, ইউ মাস্ট টেক নোটস। আপনাদের প্রত্যেকের হ্যান্ড নোট খাতা দেখা হবে। আমরা একটা প্রচলন করার চেষ্টা করছি, সেটা হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে হোমওয়ার্ক চেক করার জন্য আমরা একটা লোক অ্যাসাইন করব। মানে আসবেন, এসে ওই যে শুয়ে শুয়ে ক্লাস করবেন, শুয়ে শুয়ে ক্লাস করবেন, করলে করলাম, না করলে না করলাম, ভাই এই দিনটা শেষ। এই দিনটা আসলে অনলাইন একটা ইনএফেক্টিভ জায়গা। কোচিং এর ক্ষেত্রে অনলাইন করে খুব যে মানুষ ইফেক্টিভ হচ্ছে সেটা হুম। না ওই আমি 100 টাকা নিতে পারবো না, সুশীল, আমি 100 টাকা নিতে পারবো না, ওটা ওটা নেওয়ার ঝামেলা। তো ব্যাপারটা হচ্ছে যে অনলাইন আমি বিভিন্ন কোচিং আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বিভিন্ন কোচিং এর স্টুডেন্ট। আমি এখনো বুকে হাত দিয়ে বলতে পারি দ্য টিচার প্যানেল উই আর প্রোভাইডিং দ্য বেস্ট গাইডলাইন। আমরা ভুং ভাং না, আমি যে বিভিন্ন ইস্যু দেখি তো, লাইভ দেখি তো, ওই একটা কোশ্চেন সলভ করে দেয়, এই কোশ্চেনটা সলভ করে দিল, ওইটা দেখে স্টুডেন্ট খুশি। আমরা অন্তত এই কাজটা করি না, যে আমরা ওই একদম প্রপার গাইডলাইনটা, যারা ক্লাস করেছেন কে কে তাইসির স্যারের ক্লাস করেছেন আপনারা? জি স্যার। অন্যান্যরা কি কেউ করে নাই ক্লাস? জি স্যার, তাইসি স্যার এই ক্লাস স্যার ইংলিশ করেছেন। ক্লাসগুলা স্যার, স্কোয়ারের অনেক ভালো ছিল, কারণ আমি স্যার এই যে ক্লিপস্টোফেল ওটা প্র্যাকটিস করতেছি, তো বাংলাদেশ ব্যাংকের এডির গাইডের সাথে মিলাই দেখলাম শীটের, সো স্যার ওখান থেকে এগুলার মিল আছে, মানে আমাদেরকে ক্লিপস্টোফেল প্র্যাকটিস করানো হয়েছে। না ঠিক আছে, কেন জিআরইও তোমাদের দেওয়া হয়েছে? জিআরই গুলো হ্যাঁ, যেগুলো জিআরই বিগ বুক 300 ওইটাও। এটাও তো ভালো ছিল। এটাও যাই ভালো হোক, ছিল। ইস্যু হচ্ছে এটা না যে দেখেন, আপনাদের মূল ফোকাসের জায়গাটা হচ্ছে যে এই ক্যারিয়ার রিলেটেড ম্যাথস এবং ইংলিশ। আমি জানি না আপনারা এখনো কেন বাংলা, আইসিটি, জিকে এগুলো নিয়ে মাথা ঘামাবেন পরে, একটু পরে যে মাথা ঘামাবেন, কিন্তু ইংলিশ আর জেনারেল নলেজ, ইংলিশ আর ম্যাথটা যদি আপনারা ভালো করতে পারেন, আমার মনে হয় আমরা ওই জায়গাটাতে উই আর গিভিং দ্য বেস্ট সাপোর্ট। আপনাদের জিওমেট্রি নিয়েছে কে? শুভদীপ না? জি স্যার, মুদীপ স্যার কালকেও ক্লাস নিয়েছেন। কেমন কেমন লাগছে শুভদীপ স্যার? স্যার ওনার ক্লাসগুলো ভালো বোঝান, উনি খুব সুন্দর করে, বাট আমার মনে হয় উনি একটু ফাস্ট ফাস্ট চলে যান। মানে কিছু কিছু ম্যাথ আছে, উনি অনেক কমপ্লিকেটেড ম্যাথ গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেন, কিন্তু ওটা আরেকটু স্লো স্লো, মানে ওই ক্লাসে জিনিসগুলো স্যারকে দুই বলবেন, তিনবার। দেখেন স্যার কিন্তু শুভদীপ, শুভদীপ কিন্তু অসাধারণ। জি স্যার, উনি অনেক ভালো বোঝান, কিন্তু
ভাই ওই দেখ আমার ঘর কত বড়, ভাই দেখ আমারটা তোর ঘর থেকে বেশি বড়, ভাই দেখ আমাদের ঘর দুজনেই কত বড় বড়, আরে চিকুর ঘর ছোট্ট একটা ঘর, আরে বেটা চিকু তুমি দেখো 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 দেখো। আচ্ছা যাই হোক, তাহলে মোটামুটি ভাবে আমি যে জিনিসটা হচ্ছে যে আবারও বলি, আপনাদের হচ্ছে যে বাংলা ক্লাস বা জিকে ক্লাস যেটাই হোক, আমরা হচ্ছে যে আমরা চেষ্টা করব আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার। আর আমি একটা করব, আপনাদের যারা আছেন সেটা হচ্ছে হোমওয়ার্ক গুলো জমা দেওয়ার দেখার একটা চেষ্টা করবো আর কি আপনাদের। ঠিক আছে? স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল, শুভদীপ স্যারের ক্লাস আমরা এক্সট্রা চাই একটু, মানে ওনার জিকে ওনার জ্যামিতি যে প্রসেসটা আছে, কিছু কমপ্লিকেটেড জ্যামিতি উনি অনেক ভালো ইয়াতে বুঝাইতে পারেন। তো ওই ক্ষেত্রে স্যার বলছিলেন যে কিছু শীট দিবে, ওখানে যদি স্যার ওটা এক্সট্রা ক্লাস নিয়ে আমাদেরকে একটু শীট গুলো কভার করে দিতে ভালো আমি হতো। বলি, সেক্ষেত্রে যদি শুভদীপ ফিল করে যে শুভদীপ যদি মনে করেন ফিল করে যে আমি সে এক্সট্রা ক্লাস নিবে, তাহলে আমরা সেই এক্সট্রা ক্লাস দিব, সমস্যা নেই। সেটা শুভদীপ যদি বলে, গতকালকে ক্লাস হয়েছে তো নাকি? জি স্যার, গতকালকে ক্লাস হয়েছে। আচ্ছা ঠিক আছে, শুভদীপের ওটা 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 হবে, ওটা হবে না। শুভদীপের ওই ক্লাসগুলো দিব আমরা, যে বিশেষ করে এসে কি বলা যাবে, পরিমিতি মনে হয়। হ্যাঁ জিওমেট্রি ক্লাস, জিওমেট্রি। জিওমেট্রি ক্লাসটা দিব আমি। স্যার অগ্রণী এত পরে দেওয়া একটু কষ্ট পাইছি আমি। কেন? না অগ্রণী পরে তো নাই, অগ্রণী তো ঠিকই তো আছে। মানে অগ্রণী যে হ্যাঁ? বিডিবিএল বিএইচ আমি হাউস বলেছি বিল্ডিং। বিএইচএফ এর ক্ষেত্রে আপনি এটাকে অল্টার করতে পারেন, আপনি আগেও দিতে পারেন, অগ্রণী আগে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে যে আপনার কষ্ট পাওয়াতে তো কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে যে এই তিনটাকে অল্টারনেট করতে পারেন। কর্মপরিবেশ অগ্রণীর খারাপ না, আমি অগ্রণী ব্যাংক আমি ইন্সপেকশন করছি, অগ্রণী ব্যাংকের কর্মপরিবেশ খারাপ না, আপনি চাইলেও রাখতে পারেন। ঠিক আছে? আমি তো বললাম আপনি ওটা জি অল্টারও স্যার, করতে পারেন। জি স্যার। ঠিক আছে? আমি কিন্তু বলেছি 1-2 কে 1-2 হচ্ছে সোনালী আইসিবি দিতে করতে পারেন, 3-এ বেসিক, 4-5-6 অগ্রণী বিডিবিএল, এখানে আপনি হচ্ছে যে নিজেকে আর কি অল্টার করতে পারেন। তারপর হচ্ছে যে 6-7-8-9 এই জায়গাও আপনি অল্টার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর 10-11 কনফার্ম হচ্ছে গিয়ে বিকেবি আর রাখো। এখন এটা হচ্ছে যে আপনিও নিজে একটু ওয়েবসাইট ঘাটবেন, করবেন, এছাড়া আর কিছু না। যাই হোক, আমি একটু জিনিস বলি, আমাদের ডাউট সলভিং ক্লাসগুলোতে আর কি আপনারা একটু নিয়মিত পার্টিসিপেট করেন, ডাউট সলভিং ক্লাসটাকে ইফেক্টিভ করেন। ঠিক আছে? কালকে থেকে মোটামুটি আমাদের ক্লাস শুরু হচ্ছে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। হয়েছে বাবা, রাখো, আমি একটু বন্ধ করি।